10 মিনিট স্কুলের আজকের এই রসায়ন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এই 10 মিনিট স্কুলের সর্বশেষ রসায়ন লাইভ ক্লাসটি যে বিষয় নিয়ে সাজানো হয়েছে তা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি বা অজৈব রসায়ন। তোমরা এই পর্যন্ত অনেকগুলো লাইভ ক্লাসে করেছো, কিন্তু আমাদের সবগুলো লাইভ ক্লাসের পর এখনও দেখা যায় অনেকের কিছু কিছু প্রবলেম আছে, বা সামনে যেহেতু আমাদের ভর্তি পরীক্ষা, তাই এই ভর্তি পরীক্ষার আগে আমাদের লাস্ট একটা টাচ দরকার এই অজৈব রসায়ন নিয়ে। সো আজকে তোমাদের খুবই অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আজকে আমরা আমাদের এই স্পেশাল ক্লাসটি সাজিয়েছি। সো তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে আমাদের এই লাইভ ক্লাসটি শুরু হয়ে গিয়েছে, এবং আর দেরি না করে তোমরা নিজেদের কলেজের নাম এবং লোকেশন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো। আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু দেরি হয়েছে, সেজন্য দুঃখিত। তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে এখনই শেয়ার করে জানিয়ে দাও যে আমাদের আজকের ক্লাসটি শুরু হয়ে গিয়েছে। সো দেরি না করে সবাই অলরেডি কমেন্ট করতে শুরু করো যে তোমরা কোথা থেকে, অর্থাৎ দেশের কোন কোন প্রান্ত থেকে আজকে আমাদের এই লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করছো। ক্লাসটিতে আমি মেইনলি বিভিন্ন ভর্তি পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। তোমরা অবশ্যই তোমাদের যে সকল প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো অবশ্যই আমাকে করবে, যেন আমি সাথে সাথেই ক্লাসের মধ্যেই তোমাদেরকে উত্তর দিয়ে দিতে পারি। তাহলে আসো আজকে আমাদের লাইভ ক্লাসটি শুরু করে দিই। আজকে আমাদের লাইভ ক্লাসে প্রথমেই খুবই সহজ একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে পরমাণু। পরমাণু বেশ কিছু মূল কণিকা দ্বারা তৈরি, যেমন স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, পাইওন এটি কোন ধরনের মূল কণিকা? এটি কি স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, নাকি কম্পোজিট কণিকা? তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে পাইওন এটি কি স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, নাকি কম্পোজিট কণিকা। 1, 2 or 3 তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে পাইওন কোন ধরনের মূল কণিকা। নাফিস, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অলরেডি সঠিক অ্যান্সার দিয়েছো যে পাইওন এটি হচ্ছে একটি অস্থায়ী মূল কণিকা। কারণ আমরা জানি মেসন সেটি হচ্ছে অস্থায়ী মূল কণিকা। মেসন দুই ধরনের, একটি হচ্ছে পাই এবং মিউ। যেটি পাই মেসন সেটিকে বলা হয় পাইওন, এবং যেটি মিউ মেসন সেটিকে বলা হয় মিউওন। সুতরাং মেসন যেহেতু একটি অস্থায়ী মূল কণিকা, তাই পাইওনও একটি অস্থায়ী মূল কণিকা। আমাদের ভর্তি পরীক্ষায় এভাবে উদাহরণ বা এক্সাম্পল দিয়ে প্রশ্ন আসে, আমরা যেন এই উত্তরগুলো করতে পারি। দেন আমাদের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। অলরেডি তোমরা জানো আইসোটোপ হচ্ছে তারা যাদের পারমাণবিক সংখ্যা সমান, যাদের পারমাণবিক সংখ্যা সমান। আইসোবার হচ্ছে তারা যাদের পারমাণবিক ভর সমান, এবং আইসোটোন হচ্ছে তারা যাদের নিউট্রন সংখ্যা সমান, যাদের নিউট্রন সংখ্যা সমান। এখন আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে এরকম এক্সাম্পল দিয়ে যে এই দুইটি পরমাণু তারা কি আইসোটোপ, আইসোবার, নাকি আইসোটোন? অর্থাৎ এ বি সিতে থাকে, তারা কি এই দুটি পরমাণু তারা কি আইসোবার, আইসোটোপ, নাকি আইসোটোন? এবং ডি উত্তর থাকার সময় নান অফ দিস। সো তোমরা আমাকে আবারও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও ফসফরাস 3115 এবং সিলিকন 3014 তারা কি আইসোটোপ, আইসোবার অর আইসোটোন? তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে উত্তরটি জানিয়ে দাও। ফাহিম চৌধুরী, তুমি সঠিক উত্তর দিয়েছো। এই দুটি হচ্ছে তারা আইসোটোন। কারণ কি? কারণ হচ্ছে ফসফরাসের পারমাণবিক সংখ্যা 14, সিলিকনের পারমাণবিক 15 এবং সিলিকনের পারমাণবিক সংখ্যা 14। সুতরাং তাদের পারমাণবিক সংখ্যা সমান না, সুতরাং তারা আইসোটোপ না। এরপর
ফসফরাসের পারমাণবিক ভর 31, সিলিকনের 30, সুতরাং তাদের পারমাণবিক ভরও সমান না, সুতরাং তারা পরস্পর আইসোবার না। কিন্তু আমরা যদি পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বাদ দেই তাহলে আমরা যেটা পাই তা হচ্ছে নিউট্রন সংখ্যা। যেমন এই ক্ষেত্রে ফসফরাসের নিউট্রন সংখ্যা 16 এবং সিলিকনের হচ্ছে 16। যেহেতু তাদের নিউট্রন সংখ্যা সমান তাই তারা পরস্পরের আইসোটোন। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো আসে, আমরা যেন এই সহজ প্রশ্নের উত্তরগুলো কোনো মতেই ভুল না করি। এরপর আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। আমরা সবাই কোয়ান্টাম সংখ্যা জানি এবং আমরা জানি কোয়ান্টাম সংখ্যা 4 ধরনের। একটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা m এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা s। এবং আমরা সবাই জানি যে n এর অধীনে l, l এর অধীনে m, m এর অধীনে s। যেমন আমরা জানি যে কোনো n এর মানের জন্য l এর মান হচ্ছে 0 হতে n-1 পর্যন্ত। আবার যে কোনো l এর মানের জন্য m এর মান হচ্ছে 0 সহ -l হতে +l পর্যন্ত। এবং আমরা জানি s এর মান যে কোনো দুইটি হতে পারে, একটি হচ্ছে +12 অথবা -12। সুতরাং তোমরা সবাই এই বিষয়গুলো জানো এবং এই জানা বিষয়গুলো থেকেই আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। প্রশ্ন কিরকম? যেমন তোমরা একটু প্রশ্নটি খেয়াল করো, n = 3 এর জন্য নিচের কোনটি সম্ভব না? তোমরা সবাই ক্লুগুলো দেখতে পাচ্ছ। তোমরা আবারও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে a, b, c, d এই চারটির মধ্যে কোনটি সম্ভব নয়। অর্থাৎ n = 3 যখন হবে তখন নিচের কোনটি সম্ভব না তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। সজীব, শারজিল, সাব্বির তোমরা অলরেডি উত্তর করতে শুরু করেছো যে আমাদের উত্তরটি হচ্ছে সি। এখানে সি সম্ভব না। কেন সম্ভব না? কারণ তোমরা একটু খেয়াল করো, n = 3, l = 1 এটা পসিবল, কারণ n = 3 এর জন্য l এর মান হবে 0, 1, 2, সুতরাং 1 পসিবল। বাট যখন l এর মান 1 তখন m এর মান হতে পারে তিনটি, একটি হচ্ছে -1, 0 এবং +1। সুতরাং m = -2 এটি পসিবল না। অর্থাৎ যখন l = 1 তখন m cannot be equals to -2। সুতরাং এখানে আমাদের উত্তরটি হচ্ছে তাহলে সি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে আসলে কত সহজ প্রশ্ন আসে আমাদের ভর্তি পরীক্ষায়। তোমরা অলরেডি, যেহেতু আমাদের পরীক্ষার সামনেই আছে এই 21 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তোমরা অলরেডি বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন সার্চ করেছো এবং দেখেছো এই সহজ প্রশ্নগুলো আসে। সুতরাং আবারও বলছি, আমরা যেন এই সহজ প্রশ্নগুলোর উত্তর কোনো মতেই ভুল না করি। এরপর পরমাণু চ্যাপ্টারে আমাদের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে লাইমেন হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী। এবং আমরা জানি হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীতে অনেক ধরনের বর্ণালী আছে, যেমন লাইমেন, বামার, প্যাসচেন, ব্রাকেট, ফান্ড অর ফুন্ড। যেমন প্রথম যদি অনেক বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ফিরে আসে তাহলে আমরা সেটাকে বলি লাইমেন। ঠিক একইভাবে আমরা বলি বামার, প্যাসচেন, ব্রাকেট, ফুন্ড। তোমাদের সবারই এটি জানা আছে। এখন প্রশ্ন কিভাবে আসে? প্রশ্ন আসে লাইমেন পারমাণবিক বর্ণালী, লাইমেন বর্ণালীটি কোন অঞ্চলে আছে? অর্থাৎ লাইমেন বর্ণালীটি তড়িৎ চুম্বক বর্ণালীর কোথায় আছে? অর্থাৎ এটি কি অতিবেগুনি অঞ্চলে আছে, এটি কি দৃশ্যমান অঞ্চলে আছে, এটি কি আইআর অঞ্চলে আছে, নাকি অন্য কোনো অঞ্চলে আছে? তোমরা আবারও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে লাইমেন বর্ণালী সেটি কোন ধরনের তড়িৎচুম্বক বর্ণালীর কোন অঞ্চলে আছে। এটি কি ইউভি অঞ্চলে আছে, এটি কি দৃশ্যমান বা ভিজিবল অঞ্চলে আছে, এটি কি আইআর অঞ্চলে আছে, নাকি কোথায় আছে? তোমরা আবারও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে উত্তরটি জানিয়ে দাও। অলরেডি তোমরা অনেকেই
উত্তর করতে শুরু করেছো, আমরা জানি লাইম্যান পারমাণবিক বর্ণালীটি সেটি হচ্ছে ইউভি অঞ্চলে আছে, অর্থাৎ তড়িৎচুম্বক বর্ণালীর ইউভি রিজিয়নে আছে। ঠিক একইভাবে বামার সেটি অবস্থিত হচ্ছে ভিজিবল বা দৃশ্যমান অঞ্চলে, এবং বাকি তিনটি অবস্থিত আইআর অঞ্চলে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, সেটি হচ্ছে প্যাস্টেনের জন্য N1 এর মান কত? তোমরা আমাকে উত্তর দাও, N1 এর মান কত? অলরেডি দেখলাম তোমরা অনেকেই উত্তর করতে শুরু করেছো যে প্যাস্টেনের জন্য আমাদের N1 এর মান হচ্ছে 3। কারণ আমরা জানি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমাদের একটি সূত্র আছে, যেটি হচ্ছে RH ডিভাইডেড বাই 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, যেখানে n1 হচ্ছে কম শক্তির অরবিট এবং n2 হচ্ছে বেশি শক্তির অরবিট। যেহেতু প্যাস্টেনের জন্য আমাদের 3 নম্বর শক্তি স্তরে ফিরে আসতে হয়, ডেফিনেটলি আমাদের n1 ইকুয়ালস টু 3। এবং পরের প্রশ্নটি হচ্ছে প্যাস্টেনের জন্য n2 এর মান কত হতে পারে না? তোমরা যদি আমাদেরকে উত্তরগুলো দিয়ে দাও, আবারও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে উত্তরগুলো জানিয়ে দাও যে প্যাস্টেনের জন্য n2 এর মান কত হতে পারে না। অলরেডি দেখলাম নাইম, শাহরিয়ার, রিয়াদ তোমরা উত্তর করতে শুরু করেছো যে প্যাস্টেনের জন্য n1 এর মান 3 হতে পারে না, কারণ তখনই প্যাস্টেন বর্ণালী উৎপন্ন হবে যখন কোনো উচ্চতর শক্তি স্তর থেকে 3 নম্বর শক্তি স্তরে আমার ইলেকট্রনগুলো ফিরে আসবে। সুতরাং ডেফিনেটলি n2 এর মান 3 হতে পারবে না। সো আশা করি তোমরা সবাই এই বিষয়টি বুঝতে পেরেছো। এবং একটু খেয়াল করো, আমাদের কিন্তু খুব সহজ কিছু প্রশ্ন আসে, আমরা যদি এই প্রশ্নগুলোর উত্তরই করতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ে আমরা ইনশাল্লাহ চান্স পেয়ে যাব। সুতরাং সবাই এই বিষয়টি খেয়াল রাখবেন। এরপর আমরা চলে যাব আমাদের পরের সেকশনে। আমরা অলরেডি এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা করেছি, সেটি হচ্ছে মোল সংখ্যা। আমরা যখনই এর পরের অঙ্কগুলো করতে যাব, বিভিন্ন চ্যাপ্টারের অঙ্ক করতে যাব, প্রতি ক্ষেত্রেই আমাদের মোল সংখ্যা প্রয়োজন, অর্থাৎ মোল সংখ্যা আমাদের বিভিন্ন অঙ্ক করতে গিয়ে বের করতে হয়। সুতরাং সবাই আরেকবার সূত্রগুলো একটু ভালো করে দেখে নাও। আমি এটা নিয়ে বেশি সময় ব্যয় করব না, জাস্ট তোমরা সূত্রগুলো ভালো করে দেখে নাও যে মোল সংখ্যা n ইকুয়ালস টু W ডিভাইডেড বাই m, n ডিভাইডেড বাই na, v ডিভাইডেড বাই 22.4। খেয়াল রাখতে হবে এই সূত্রটি ব্যবহার করা যাবে শুধুমাত্র এবং শুধুমাত্র এসটিপিতে। পিভি ডিভাইডেড বাই আরটি, এই সূত্রটি যখন আমরা ব্যবহার করব সবসময় খেয়াল রাখবো আমরা যেন একই একক পদ্ধতিতে সবগুলো রাশিকে নিয়ে নিই, অর্থাৎ আইদার আমরা এসআই এককে নেব, অথবা সিজিএস এককে নেব, অথবা লিটার বায়ুচাপ এককে নেব। আমরা যেন এই বিষয়টি খেয়াল রাখি, কারণ আমাদের প্রতিটি অঙ্ক করতে গিয়েই আমাদের এই মোল সংখ্যা বের করতে হয়, কিন্তু আমরা এই সহজ ভুলটাই করি। সুতরাং আমরা যেন এই বিষয়টি খেয়াল রাখি। তোমাদের কাছে আমার এই ক্ষেত্রে লাস্ট প্রশ্ন, সেটি হচ্ছে আমরা যখন এস টাইমস ভি সূত্র ব্যবহার করব তখন আয়তন ভি এর একক কি হবে? সেটি কি মিলিলিটার হবে, লিটার হবে, নাকি মিটার কিউব হবে? তোমরা আমাকে আবারও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে এস টাইমস ভি এই সূত্র ব্যবহার করে যখন আমরা মোল সংখ্যা বের করতে যাব তখন ভি বা আয়তন এর একক কি হবে, মিলিলিটার, লিটার অর মিটার কিউব? তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। শাহরিয়ার, জাবেদ, তীব্র, রায়হান তোমরা অলরেডি সঠিক উত্তর দেওয়া শুরু করেছো। যারা এখনো আমরা জানি না, যেমন সামিন তুমি ভুল উত্তর দিয়েছো। আসলে যারা যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদেরকে অভিনন্দন, এবং যারা যারা আমরা এখনো সঠিক উত্তর দিতে পারিনি তারা একটু শিখে নিই। আমরা যখন এস টাইমস ভি সূত্র ব্যবহার করব তখন অবশ্যই এবং অবশ্যই আয়তনের একক হতে হবে লিটারে। কারণ কি? কারণ হচ্ছে এস এর একক মোল পার লিটার। আমরা যদি মোল পার লিটারের সাথে মিটার কিউব গুণ করি তাহলে কিন্তু আমরা মোল পাই না, মোল পাই না। আমরা যদি মোল পার লিটারের সাথে শুধুমাত্র এবং শুধুমাত্র লিটার গুণ করি তখন পার লিটার আর লিটার কাটাকাটি যায় এবং আমরা পাই আমাদের মোল সংখ্যা। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যতবার আমরা অঙ্ক করতে যাব, যতবার আমাদেরকে এই সূত্র ব্যবহার করতে হবে, আমরা যেন সব সময় খেয়াল রাখি এই ক্ষেত্রে অবশ্যই আয়তনের একক হবে ইন লিটার।
সুতরাং যারা যারা আমরা এখনো ভুল করছি তারা যেন এই বিষয়টি এখনই শুধরিয়ে নেই, আমরা যেন এই ভুলটি আর না করি যে যখনই আমরা এস টাইমস ভি সূত্র ব্যবহার করব তখন যেন আমরা আয়তনের এককটি লিটারে নিয়ে নিই। আমরা এখনো কিন্তু অনেকেই ভুল করছি, আমরা যেন এই ভুলগুলো এখনই শুধরিয়ে নেই, অঙ্ক করার সময় যেন আমরা এই ভুলগুলো আর না করি। আমাদের এই ক্ষেত্রে একক হবে ইন লিটার। সো আমরা মোল সংখ্যা জানলাম। মোল সংখ্যা জানার পর আমাদের যে জিনিসটি খুবই দরকার অঙ্ক করার ক্ষেত্রে আবারও, সেটি হচ্ছে ঘনমাত্রা বা শক্তিমাত্রা। অলরেডি আমরা আগের যে লাইভ ক্লাসগুলো আছে সেগুলোতে আমরা কিন্তু অলরেডি এই ঘনমাত্রা বা শক্তিমাত্রা নিয়ে আলোচনা করে ফেলেছি। সুতরাং এখন টেস্ট, তোমাদের জন্য টেস্ট, সেটি হচ্ছে আমরা জানি ঘনমাত্রা বা শক্তিমাত্রাকে অনেকভাবেই প্রকাশ করা যায়, মোলারিটি, নর্মালিটি, পার্সেন্ট সলিউশন, ppm, ppb, ppt. So the question is, যদি আমি বলি 5% W by V sodium hydroxide solution that is equals to কত মোলার সলিউশন, কত নর্মাল সলিউশন, কত ppm, কত ppb এবং কত ppt। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে প্রথমে এই দুইটির উত্তর জানিয়ে দাও যে 5% W by V সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইকুয়ালস টু কত মোলার এবং কত নর্মাল সলিউশন। তোমরা আমাকে এখনই আর দেরি না করে কমেন্ট সেকশনে কমেন্ট করে উত্তরটি জানিয়ে দাও যে 5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইকুয়ালস টু কত মোলার এবং কত নর্মাল সলিউশন। তোমরা তাড়াতাড়ি আমাকে উত্তর করে জানিয়ে দাও যেন আমরা আমাদের ক্লাসটি প্রসিড করতে পারি যে 5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইকুয়ালস টু কত মোলার এবং কত নর্মাল সলিউশন। অলরেডি জাহিদ, জাবেদ তোমরা উত্তর করতে শুরু করেছো, তোমাদেরকে অভিনন্দন, তোমরা সঠিক উত্তরই দিয়েছো যে 5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইকুয়ালস টু 1.25 মোলার সলিউশন। কিভাবে? আমরা যখন বলি 5% W/V সলিউশন, তার মানে হচ্ছে আমরা চিন্তা করি 100 মিলিলিটারে 5 গ্রাম আছে, তাহলে প্রশ্ন হচ্ছে 1000 মিলিলিটারে কত গ্রাম আছে, সেটি হচ্ছে 50 গ্রাম। আমরা যদি মোল সংখ্যা বের করতে চাই তাহলে আমরা কি করব, 50কে ভাগ করব সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর দ্বারা অর্থাৎ 40 দ্বারা। সুতরাং আমরা জানি আমরা যখন মোলারিটি বের করি আমাদেরকে 1 লিটার বা 1000 মিলিলিটারে ক্যালকুলেট করতে হয়। সুতরাং এই ক্ষেত্রে 1 লিটারে আমার মোল সংখ্যা হচ্ছে 5/4 অর্থাৎ 1.25 মোল। সুতরাং আমাদের ঘনমাত্রা হচ্ছে 1.25 মোলার। ঠিক একইভাবে আমরা জানি যখন আমরা নর্মালিটি বের করতে চাই দ্যাট ইজ ইকুয়ালস টু মোলারিটি টাইমস তুল্য সংখ্যা, এখানে ই হচ্ছে তুল্য সংখ্যা। এবং আমরা অলরেডি জানি কিভাবে তুল্য সংখ্যা ক্যালকুলেট করতে হয়। আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 1, সুতরাং আমরা যদি 1.25কে 1 দ্বারা গুণ করি তাহলে আবারও আমরা পাই 1.25। সুতরাং এই ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের নর্মালিটি হচ্ছে 1.25 নর্মাল। সুতরাং 5% W/V সলিউশন ইকুয়ালস টু 1.25 মোলার সলিউশন ইজ ইকুয়াল টু 1.25 নর্মাল সলিউশন। আমরা কিন্তু এখনো অনেকেই ভুল করছি। এই ভুলগুলো, এই অঙ্কগুলো কিন্তু খুবই 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 সহজ অঙ্ক। এই অঙ্কগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় পাশ করা খুবই কঠিন হবে। আমরা যেন এই ভুলগুলো না করি, আমরা যেন খুব ইজিলি এই অঙ্কগুলো করে ফেলতে পারি, যেন আমরা এই ভুলগুলো আর না করি। এরপর 5% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ইকুয়ালস টু কত ppm, কত ppb এবং কত ppt সলিউশন। একটু চিন্তা করো, যখন আমি বলি পার্সেন্ট সলিউশন তখন গণনা করা হয় 100তে বা 10 স্কোয়ারে। তাহলে আমরা একটু চিন্তা করি ppm কততে ক্যালকুলেট করা হয়, সেটি হচ্ছে 10⁶ বা 1 মিলিয়নে। ppb হচ্ছে 10⁹ এবং ppt হচ্ছে 10⁻12। তাহলে আমরা যদি 10 স্কোয়ার থেকে 10⁶ আসতে চাই তাহলে আমরা কি করব, আমরা শুধুমাত্র 10⁴ দ্বারা গুণ করব। সুতরাং
5% W/V sodium hydroxide solution equals to 5 times 10⁴ ppm solution. আমরা যদি 10 স্কোয়ার থেকে 10⁹ আসতে চাই তাহলে কি করব? আমরা 10⁷ দ্বারা গুণ করব। সুতরাং 5 টাইমস 10⁷ ppb এবং একইভাবে 5 টাইমস 10⁻10 ppt। সুতরাং এইভাবে আমরা পার্সেন্ট সলিউশন থেকে ppt সবগুলোতেই আসতে পারি। অলরেডি অনেকে প্রশ্ন করতে শুরু করেছো যে তুল্য সংখ্যা বিষয়টি কি। আমরা আজকে এই ক্লাসটিতে খুব সামারাইজ করব, তাই আমরা এই বিষয়টি আবারও আলোচনা করছি না। আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে তুল্য সংখ্যা কি তা আলোচনা করেছি। তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের লাইভ ক্লাসগুলো আবার দেখতে পারো, যেন তোমরা জানতে পারো তুল্য সংখ্যা কি। সুতরাং এখনও যারা তুল্য সংখ্যা কি জানি না তারা আমরা ওই লাইভ ক্লাসগুলো একটু দেখে আমরা তুল্য সংখ্যা কি তা একটু জেনে নেব। এরপরের প্রশ্ন সেটি হচ্ছে টাইট্রেশন নিয়ে। 10 মিলিলিটার 0.05 মোলার সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে 0.4% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের কত আয়তন প্রয়োজন? একটু খেয়াল রাখবে, আমি আজকে যত অঙ্ক করাবো তা জাস্ট একটি মাত্র ফর্মুলা দিয়েই শেষ করব, সেটি হচ্ছে টাইট্রেশনের মূলনীতি। আমরা এরকম অঙ্ক যখন করতে যাব আমাদেরকে বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, এরকম অঙ্ক করতে গিয়ে প্রথমে আমাদেরকে জানতে হবে বা বের করতে হবে কার ভ্যালু দেয়া আছে, অর্থাৎ এখানে যে সালফিউরিক অ্যাসিডের ভ্যালুগুলো দেয়া আছে সেটি বের করতে হবে। দেন আমাদেরকে জানতে হবে কার ভ্যালু বের করতে হবে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের ভ্যালু বের করতে হবে। এটি আমাকে ফার্স্টে বুঝতে হবে। দেন আমার যে কাজ সেটি হচ্ছে বিক্রিয়াটি লেখা। বিক্রিয়াটি হচ্ছে সালফিউরিক অ্যাসিড প্লাস 2 সোডিয়াম হাইড্রোক্সাইড এবং তারা উৎপন্ন করছে সোডিয়াম সালফেট প্লাস পানি। সুতরাং আমি দেখলাম আমার বিক্রিয়াটি হচ্ছে এইরকম। এখন টাইট্রেশনের মূলনীতি কি বলে? টাইট্রেশনের মূলনীতি অনুসারে আমরা আসলে যে বিষয়টি পাই সেটি হচ্ছে মোল সংখ্যা অফ সালফিউরিক অ্যাসিড ডিভাইডেড বাই তার সহগ ইজ ইকুয়াল টু মোল সংখ্যা অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ডিভাইডেড বাই তার সহগ। অর্থাৎ আমরা এই বিষয়টি পাই টাইট্রেশনের মূলনীতি থেকে। আমি আবারও বলছি, মোল সংখ্যা অফ সালফিউরিক অ্যাসিড ডিভাইডেড বাই 1, অর্থাৎ কোনো একটি বিক্রিয়কের মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ, এবং অন্য আরেকটি বিক্রিয়ক বা উৎপাদের মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ। আমরা এই একটি সূত্র দিয়েই যে কোনো অঙ্ক করে ফেলতে পারি। অর্থাৎ আমাদেরকে জাস্ট বের করতে হবে কার ভ্যালু দেয়া আছে, কার ভ্যালু বের করতে হবে, এবং তাদের মধ্যে আমরা এইভাবে কানেকশন তৈরি করব। দেন আমরা জাস্ট ভ্যালুগুলো বসাবো এবং আমরা উত্তরটি বের করে ফেলবো। আসো আমরা উত্তরটি বের করার চেষ্টা করি। অলরেডি এখান থেকে আমরা পাই 2 টাইমস মোল সংখ্যা অফ সালফিউরিক অ্যাসিড ইকুয়ালস টু 1 টাইমস মোল সংখ্যা অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। সুতরাং এই ক্ষেত্রে আমরা যদি মোল সংখ্যার কথা চিন্তা করি, এখানে মোল সংখ্যা বের করার জন্য আমাদের আয়তন এবং ঘনমাত্রা দেয়া আছে। এক্ষেত্রে ঘনমাত্রা দেয়া আছে, সুতরাং আমরা জাস্ট ভ্যালুগুলো বসাবো, উত্তরটি বের হয়ে যাবে। 2 টাইমস আমরা জানি সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা লাগবে, অর্থাৎ অ্যাসিডের ঘনমাত্রা এবং অ্যাসিডের আয়তন ইকুয়ালস টু 1 টাইমস ক্ষারকের ঘনমাত্রা ইন্টু ক্ষারকের আয়তন। এই বিষয়টি আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে। এখন তোমরা যদি একটু খেয়াল করো যে 0.4% সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা কত। আমরা যদি মোলারিটিতে বের করতে চাই আমরা 0.4কে 10 দ্বারা গুণ করব এবং তার আণবিক ভর দ্বারা ভাগ করব, অর্থাৎ আমরা পেয়ে যাব 0.1 মোলার। সুতরাং আমরা এই বিষয়টিও জানি। তাহলে আমরা SA জানি যা প্রশ্নে দেয়া আছে, VA জানি, SB জানি, তাহলে ইজিলি আমরা VB বের করে ফেলতে পারি। সুতরাং তাহলে আমরা যদি এখানে সবগুলো ভ্যালু বসাই, 2 টাইমস 0.05 টাইমস 10 ইকুয়ালস টু 1 টাইমস 0.1 টাইমস VB। সুতরাং এখান থেকে কোনো ক্যালকুলেটরের প্রয়োজন ছাড়াই আমরা বের করে ফেলতে পারি VB ইকুয়ালস টু 10 মিলিলিটার। সুতরাং আমরা আমাদের উত্তরটি পেয়ে গেলাম VB ইকুয়ালস টু 10 মিলিলিটার।
সুতরাং আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি ক্যালকুলেটরের ব্যবহার ছাড়াই। সুতরাং আশা করি ক্যালকুলেটর নাই তাই আমরা অঙ্ক পারবো না এই বিষয়টি যাদের মাথায় আছে তারা আমরা এখনই এই বিষয়টি আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলে দিব, আমরা ক্যালকুলেটর ছাড়াই এমন অঙ্কগুলো করে ফেলতে পারি। এবং মনে রাখবে তোমাদের পরীক্ষায় ওই ধরনের প্রশ্নই দেওয়া হবে যে সকল প্রশ্নের উত্তর বের করতে এইরকম ক্যালকুলেটরের প্রয়োজন হয় না। সুতরাং কোনো ঘাবড়ানোর কিছু নাই, এমন প্রশ্নই আসবে যে অঙ্কের উত্তর বের করতে কোনো ক্যালকুলেটর প্রয়োজন হয় না। এরপর আসো আমরা চলে যাই আমাদের নেক্সট টপিক, যেটা আবারও খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভর্তি পরীক্ষার জন্য, সেটি হচ্ছে দ্রাব্যতা এবং তার নিয়ামক। আমরা দ্রাব্যতার সংজ্ঞা হিসেবে জানি যে আমরা দ্রাব্যতা তাকে বলবো যে স্থির তাপমাত্রা টিতে, অর্থাৎ টি যখন স্থির থাকবে তখন আমরা 100 গ্রাম দ্রাবক নিব এবং ওই দ্রাবককে সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রব্য প্রয়োজন সেটি হচ্ছে তার দ্রাব্যতা। অর্থাৎ 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যদি x গ্রাম দ্রব্য প্রয়োজন হয় তাহলে তার দ্রাব্যতা হবে x। এটি হচ্ছে আমাদের দ্রাব্যতার সংজ্ঞা। আমি আবারও বলছি, 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রব্য প্রয়োজন তাই হচ্ছে ওই তাপমাত্রায় ওই দ্রাবকে দ্রবের দ্রাব্যতা। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের দ্রাব্যতা হচ্ছে x। এবং আমরা জানি দ্রাব্যতা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন দ্রাবকের প্রকৃতি, দ্রবের প্রকৃতি, তাপমাত্রা এবং চাপ। এখন এখান থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে? প্রথমত, চাপ বাড়ালে সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতা এটি কি বাড়বে, কমবে? এটার উত্তর কি বলা যাবে না নাকি অপরিবর্তিত থাকবে? তোমরা আবারও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে উত্তরটি জানিয়ে দাও যে তোমাদের কি মনে হয় চাপ বাড়ালে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কি বাড়বে, কমবে? এটি কি বলা যাবে না নাকি অপরিবর্তিত থাকবে? তোমরা সবাই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এর উত্তর। নাইম হাসান, তুমি সঠিক উত্তর দিয়েছো। রিয়াদ, তুমিও সঠিক উত্তর দিয়েছো। আমরা যারা জানি না তারা এখনই জেনে নেই যে এর উত্তরটি কি হবে। চাপ বাড়ালে সিলভার ক্লোরাইড এর দ্রাব্যতা অপরিবর্তিত থাকবে। আমরা জানি চাপ বাড়ালে দ্রাব্যতাও বৃদ্ধি পায়, অর্থাৎ চাপ বাড়ালে দ্রাব্যতা বৃদ্ধি পায়। এই কথাটি সত্য, কিন্তু এই কথাটি তখনই সত্য যখন আমাদের দ্রব্য হচ্ছে গ্যাসীয়। আমি আবার বলছি, চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে এই কথাটি তখনই সত্য যখন আমাদের দ্রব্য হচ্ছে গ্যাসীয়, কারণ গ্যাসের উপরই আমাদের চাপের প্রভাব থাকে। এই ক্ষেত্রে সিলভার ক্লোরাইড আমাদের দ্রব্য, সেটি একটি সলিড বা কঠিন পদার্থ। সুতরাং এই ক্ষেত্রে চাপ বাড়ালে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার ওপর কোনো ধরনের প্রভাবই থাকবে না এবং সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা অপরিবর্তিত থাকবে। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 4 বা ডি, অর্থাৎ চাপ বাড়ালে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা অপরিবর্তিত থাকবে। আশা করি যারা এখনো জানো না তারা বিষয়টি বুঝতে পেরেছো। এবং একটু চিন্তা করো, আবারও খুবই সহজ প্রশ্ন, আমরা জাস্ট এই থিওরিটিক্যাল নলেজটা আমরা না খাটানোর কারণে কিন্তু আমরা আবারও ভুল করে দিয়ে আসতে পারি। সুতরাং আবারও আমরা যেন এই খুঁটিনাটি বিষয়গুলো খেয়াল রাখি, আমাদের যেন এই বিষয়গুলো ভুল না হয় আমাদের ভর্তি পরীক্ষার সময়। এরপর আমাদের খুবই গুরুত্বপূর্ণ আরেকটি টপিক, সেটি হচ্ছে দ্রাব্যতা গুণফল অর্থাৎ কেএসপি। এখন আমরা দ্রাব্যতা গুণফলের জন্য কি পাই? মনে করি একটি লবণ হচ্ছে একটি স্বল্প দ্রবণীয় লবণ হচ্ছে MxNy, এটি হচ্ছে তার সংকেত এবং তার দ্রাব্যতা হচ্ছে S। তাহলে যদি কোনো একটি স্বল্প দ্রবণীয় লবণ MxNy এর দ্রাব্যতা যদি S হয় তাহলে তার দ্রাব্যতা গুণফল কেএসপি হবে x টু দি পাওয়ার x ইন্টু y টু দি পাওয়ার y ইন্টু s টু দি পাওয়ার x প্লাস y। যেমন আমরা যদি সিলভার ক্লোরাইডের কথা বলি, সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে যদি তার দ্রাব্যতা হয় S, আমরা কেএসপি বলবো
কেএসপি বের করতে গেলে আমাদের এক্স এবং ওয়াই লাগবে। একটু চিন্তা করো, সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে এক্স কত, সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে এক্স কত এবং ওয়াই কত। আমরা এখানে দেখতে পাচ্ছি AgCl অর্থাৎ একটি করে পরমাণু আছে, তাহলে এক্স ইকুয়ালস টু কত 1, ওয়াই ইকুয়ালস টু 1। সুতরাং আমরা এখানে বসাবো 1 টু দি পাওয়ার 1, 1 টু দি পাওয়ার 1 s টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই অর্থাৎ 1 প্লাস 1 অর্থাৎ এস স্কোয়ার। সুতরাং সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে যদি দ্রাব্যতা এস হয় তাহলে কেএসপি হবে এস স্কোয়ার। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, CaF2 অর্থাৎ ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে যদি দ্রাব্যতা এস হয় তাহলে কেএসপি ইকুয়ালস টু কত হবে? তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে কেএসপি কত হবে। আমাদের ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা যদি এস হয় তাহলে কেএসপি ইকুয়ালস টু কত হবে? তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। অলরেডি যারা এখনো উত্তর করতে চেষ্টা করছো তাদেরকে আমি হেল্প করছি। একটু চিন্তা করো, ক্যালসিয়াম ফ্লোরাইড এর ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু 1 এবং ওয়াই ইকুয়ালস টু 2, তাহলে আমি যদি সূত্র বসাই এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, তাহলে আমাদের উত্তর কি আসবে? 4s কিউব। সুতরাং ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্ষেত্রে দ্রাব্যতা যদি এস হয় তাহলে কেএসপি হচ্ছে 4s কিউব। এখন আমাদের এখানে একটি বিষয় লক্ষণীয় এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়টি আবারও আমাদের অঙ্ক করার সময় ভুল হতে পারে, আমরা একটু খেয়াল রাখি। মনে রাখবে, যখন আমরা কেএসপি বের করব তখন আমরা যে দ্রাব্যতা এস নেই সে এস এর একক শুধুমাত্র এবং শুধুমাত্র মোল পার লিটার। আমি আবার বলছি, এস এর একক হয় মোল পার লিটার। সুতরাং অনেক সময় প্রশ্নে দেখা যায় এস দেয়া আছে গ্রাম পার লিটারে এবং কেএসপি চাওয়া হয়েছে, কেএসপি চাওয়া হয়েছে। আমাদের প্রশ্নে এস দেয়া থাকে গ্রাম পার লিটার এককে এবং প্রশ্নে চাওয়া হয় তার কেএসপির মান কত। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে আমার প্রথম যা করণীয় তা হচ্ছে এস এর ভ্যালুটাকে কনভার্ট করে নেওয়া মোল পার লিটারে। এই কাজটি আমরা কিভাবে করতে পারি তোমরা আমাকে কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে যদি আমি গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে আনতে চাই তাহলে আমরা কি করব, অর্থাৎ কি করলে আমরা গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে দ্রাব্যতাকে কনভার্ট করতে পারি। তোমরা আমাকে কমেন্ট সেকশনে আবারও কমেন্ট করে একটু জানিয়ে দাও যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। আশা করি তোমরা অলরেডি অনেক উত্তর করতে শুরু করেছো যে এই ক্ষেত্রে আমরা যদি শুধুমাত্র আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার আনতে পারি, এবং তারপরই আমাদেরকে সূত্রে এই এস এর ভ্যালুটি বসাতে হবে এবং আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত কেএসপি। সুতরাং আবারও বলছি, প্রশ্নে দেয়া থাকে গ্রাম পার লিটারে দ্রাব্যতা, প্রশ্নে চাওয়া হয় দ্রাব্যতা গুণফল। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? প্রথমেই গ্রাম পার লিটার একক থেকে মোল পার লিটার এককে কনভার্ট করতে হবে, দেন এই ভ্যালুটি বসাতে হবে সূত্রের মধ্যে, আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত কেএসপি। সুতরাং আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে আমরা এই অঙ্কগুলো করব, এবং উল্টোভাবে যদি এরকম আসে কেএসপি দেয়া হয়েছে এস বের করতে হবে তাহলে আমরা ঠিক উল্টো পদ্ধতিতে যাব, আমরা পেয়ে যাব আমাদের উত্তর। আসো আমরা কিছু অঙ্ক করে এই বিষয়টি আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। যেমন এই ক্ষেত্রে দেওয়া হয়েছে 298 কেলভিন তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইড এর কেএসপি ভ্যালু দেয়া আছে। প্রশ্ন হচ্ছে তার দ্রাব্যতা কত, তার দ্রাব্যতা কত। তাহলে তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে আবারও কমেন্ট করে জানিয়ে দাও FeOH3 অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইড এর জন্য কেএসপি এর ফর্মুলা কি হবে,
কেএসপি এর ফর্মুলাটা কি হবে তোমরা আবারও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে খুব তাড়াতাড়ি জানিয়ে দাও যে ফেরিক হাইড্রোক্সাইডের জন্য কেএসপির ফর্মুলাটা কি হবে। শাকিল মাহমুদ, তোমাকে অভিনন্দন। আমদাদ রায়হান, হাসান কিবরিয়া, তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। যেহেতু এখানে এক্স হচ্ছে 1 এবং ওয়াই হচ্ছে 3, সুতরাং আমরা লিখব 1 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 3, এস টু দি পাওয়ার 1 প্লাস 3, অর্থাৎ 27 এস টু দি পাওয়ার 4। এখন তোমরা অনেকেই মনে করতে পারো এই অঙ্ক আমরা কিভাবে করব ক্যালকুলেটর ছাড়া। আসো আমরা একটু দেখি কিভাবে আমরা ক্যালকুলেটর ছাড়া অঙ্কটি করে ফেলতে পারি। কেস পি হচ্ছে 27 অর্থাৎ 27 এস টু দি পাওয়ার 4 এবং আমাদের কেএসপি ভ্যালু দেয়া আছে 27 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 16। তাহলে আমরা কি করব, 27 27 কাটা, এস টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 16। এখান থেকে আমরা এস বের করতে চাইলে যে কাজটি করব, জাস্ট এর পাওয়ার 1/4 নিয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাব 10 টু দি পাওয়ার মাইনাস 4। সুতরাং আমাদের এস হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 4। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এস এর ভ্যালুটি পেয়ে গিয়েছি, কথা হচ্ছে তার একক কি। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে খুব দ্রুত জানিয়ে দাও এই ক্ষেত্রে তার একক কি হবে। যেমন আমার ক্লুতে যদি থাকে 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল পার লিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 4 গ্রাম পার লিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিলিগ্রাম পার লিটার, তাহলে উত্তরটি কি হবে, আমাদের উত্তরটি কি হবে, এখানে একক কি হবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও আমাদের উত্তরটি কি হবে। মোল পার লিটার, গ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার নাকি কি? তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে উত্তরটি জানিয়ে দাও। অসাধারণ, তৃষ্ণা, হাসান কিবরিয়া, তোমরা সবাই আবার সঠিক উত্তর দিচ্ছ। একটু আগেই আমি বলেছি যে কেএসপি থেকে আমরা যে দ্রাব্যতা পাই তার একক হচ্ছে মোল পার লিটার, সুতরাং আমাদের উত্তর হবে মোল পার লিটার। সুতরাং আমাদের উত্তর হচ্ছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে 1 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল পার লিটার। এখন এখান থেকে যদি প্রশ্নে চাওয়া হতো গ্রাম পার লিটারে উত্তর কত, তাহলে আমরা যে কাজটি করতাম জাস্ট আণবিক ভর দ্বারা গুণ করতাম এবং পেয়ে যেতাম আমাদের উত্তর। অর্থাৎ ফেরিক হাইড্রোক্সাইডের আণবিক ভর দ্বারা গুণ করলেই আমরা আবারও পেয়ে যাব গ্রাম পার লিটারে আমাদের একক। সুতরাং আশা করি তোমরা সবাই এই বিষয়টি বুঝতে পেরেছ। এর সাথেই কেএসপির সাথে আরেকটি যে বিষয় আবারও খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আয়নিক গুণফল কে আই, এবং সেখান থেকে প্রশ্ন অধক্ষেপ পড়বে কিনা। অর্থাৎ আমাদের প্রশ্নে দেয়া থাকে কোনো একটি সলিউশন দেয়া থাকে এবং সেখান থেকে আমাকে বের করতে হবে আদৌ কি সেখানে অধক্ষেপ পড়বে কিনা। একটু আগে আমরা যে অঙ্কটি করলাম সেটি থেকে আমরা আসি। ফেরিক হাইড্রোক্সাইড, তার দ্রাব্যতা গুণফল হচ্ছে 27 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 16 মোল টু দি পাওয়ার 4 লিটার টু দি পাওয়ার মাইনাস 4। তোমরা অনেকেই ভাবতে পারো এই এককটা আমরা কিভাবে বের করব। আমরা এই অঙ্কটি শেষে কিভাবে আমরা এককটি বের করব তা তোমাদেরকে জানিয়ে দেব। সো প্রশ্ন হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইডের কেএসপি দেয়া আছে এবং এখন যে কাজটি করা হলো, ফেরিক ক্লোরাইডের একটি দ্রবণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের একটি দ্রবণ তাদেরকে মেশানো হলো, যেখানে তাদের ঘনমাত্রা এখানে দেয়া আছে। প্রশ্ন হচ্ছে অধক্ষেপ পড়বে কিনা, আমরা কিভাবে এই কাজটি করব, অর্থাৎ অধক্ষেপ পড়বে কিনা তা আমরা কিভাবে বের করব। অলরেডি তোমরা জানো আমরা কে আই বা আয়নিক গুণফল বের করতে পারি। কে আই যদি আণবিক গুণ আমার কেএসপির যে কম হয় তাহলে অধক্ষেপ কি পড়বে। তোমরা হ্যাঁ বা ইয়েস অর নো লিখে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে কে আই যদি কেএসপি ভ্যালুর চেয়ে কম হয় তাহলে অধক্ষেপ কি পড়বে কিনা পড়বে না। তোমরা আমাকে ইয়েস অর নো লিখে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। অর্থাৎ আমি জানতে চাই আয়নিক গুণফল যদি দ্রাব্যতা গুণফলের চেয়ে ছোট হয় তাহলে কি অধক্ষেপ পড়বে কি পড়বে না। তোমরা আমাকে ইয়েস অর নো লিখে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও।
তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যেন অলরেডি অনেকেই সঠিক উত্তর দিতে শুরু করেছো। আমাদের উত্তর হচ্ছে নো, কে আই কেএসপির চেয়ে ছোট হলে অধক্ষেপ পড়বে না। এমনকি কে আই যদি কেএসপির সমানও হয় তখনও অধক্ষেপ পড়বে না, কারণ সেটি হচ্ছে আমার সম্পৃক্ত দ্রবণ। শুধুমাত্র এবং শুধুমাত্র কে আই যদি কেএসপির চেয়ে বড় হয় তখনই আমাদের অধক্ষেপ পড়বে, অর্থাৎ উত্তর হবে তখন ইয়েস, অধক্ষেপ পড়বে। এখন কে আই আমরা কিভাবে বের করতে পারি? কে আই হচ্ছে সিম্পল ফেরিক আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার তার সহগ অর্থাৎ 1 ইন্টু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার তার সহগ 3, অর্থাৎ আমরা যে এক্স এবং ওয়াই দেখেছিলাম তা ফেরিক আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার এক্স, হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার ওয়াই। এখন আমরা এই যে ভ্যালুগুলো দেয়া আছে সেখান থেকে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাবো এবং ক্যালকুলেট করব। যেমন ফেরিক ক্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে 1 টাইমস 10⁻⁶, সুতরাং এখান থেকে আমরা পাই ফেরিক আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু 1 টাইমস 10⁻⁶। ঠিক একইভাবে আমরা দেখলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে 1 টাইমস 10⁻², সুতরাং এখানে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 1 টাইমস 10⁻²। এবার আমরা যে কাজটি করব, জাস্ট কে আই এর মধ্যে ভ্যালুগুলো বসিয়ে দিব এবং দেখব সেটি কি কেএসপির চেয়ে বড় নাকি ছোট। যদি বড় হয় তাহলে আমরা বলবো হ্যাঁ অধক্ষেপ পড়বে, যদি ছোট হয় তাহলে আমরা বলবো না অধক্ষেপ পড়বে না। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই। 1 টাইমস 10⁻⁶ ইন্টু 1 টাইমস 10⁻² টু দি পাওয়ার 3। আমরা যদি ক্যালকুলেট করি, আমাদের কোনো ক্যালকুলেটর আবারও প্রয়োজন নেই, আমরা পাবো 1 টাইমস 10⁻12। তাহলে আমরা কে আই পেয়ে গেলাম। তাহলে তোমরা আমাকে বলো তো এখন কি অধক্ষেপ পড়বে নাকি পড়বে না? তোমরা আমাকে আবারও ইয়েস অর নো লিখে জানিয়ে দাও যে অধক্ষেপ পড়বে কিনা। অলরেডি সবাই উত্তর করতে শুরু করেছো, তোমাদের সবাইকে অভিনন্দন। যে আসলে যে এখানে কে আই এটি হচ্ছে কেএসপির চেয়ে অবশ্যই বড়, সুতরাং আমাদের উত্তর হচ্ছে ইয়েস অধক্ষেপ পড়বে। সুতরাং অলরেডি আমরা তাহলে বুঝতে পারলাম কিভাবে আমরা অঙ্কগুলো করব, কিভাবে আমরা আয়নিক গুণফল বের করব। খুব সহজেই ফেরিক আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার এক্স ইন্টু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার ওয়াই, এভাবে আমরা বের করব কে আই ভ্যালু। কে আই ভ্যালু যদি কেএসপি ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে আমি বলবো হ্যাঁ অধক্ষেপ পড়বে, আদারওয়াইজ বলবো না অধক্ষেপ পড়বে না। আমি আরেকটি কথা যে বলছিলাম যে কেএসপি এর একক কি হবে তা আমরা কিভাবে বের করব। ইটস প্রিটি সিম্পল। আমরা যে কাজটি করব, কেএসপি এর একক হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, অর্থাৎ আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু জাস্ট লবণটির সংকেত থেকেই জানি। সুতরাং কেএসপি এর একক হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। যেমন এই ক্ষেত্রে দেখো আমরা কেএসপি এর একক কি পেয়েছি, মোল টু দি পাওয়ার 4 পার লিটার টু দি পাওয়ার 4, কারণ কি এখানে এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে 3, সুতরাং আমাদের এক্স প্লাস ওয়াই হচ্ছে 4। সুতরাং মোল পার লিটার টু দি পাওয়ার 4 অর্থাৎ মোল টু দি পাওয়ার 4 পার লিটার টু দি পাওয়ার 4। সুতরাং তুমি জাস্ট একটি বিষয়ে জানলেই তুমি অনেকগুলোর উত্তর কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারো। আসো আমরা আমাদের নেক্সট সেকশনে চলে যাই, সেটি হচ্ছে বিক্রিয়ার হার বা গতি। আমাদের আজকের ক্লাসটি একটু লম্বা হচ্ছে কারণ তোমরা নিশ্চয়ই জানো যে অজৈব রসায়ন বেশ অনেক বড়। আমাদের পুরো বিষয়টি কভার করতে, বিশেষ করে ভর্তি পরীক্ষার জন্য যে টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো কভার করতে আমাদের একটু সময় লাগবে। সুতরাং আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে এবং এই ইম্পর্টেন্ট টপিকগুলো বোঝার চেষ্টা করবে, কারণ আজকে আমি যা দেখাচ্ছি প্রত্যেকটি বিষয় ভর্তি পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আসো তাহলে আমরা এবার আলোচনা করি বিক্রিয়ার হার বা গতি নিয়ে। এখানে আবারও আমরা এক লাইনে অঙ্কগুলো করে ফেলতে পারি। আমরা জানি রেট হচ্ছে রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার হার বা গতি হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হার, অর্থাৎ সময়ের সাথে বিক্রিয়ার ঘনমাত্রা হ্রাসের হার, অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হার, অর্থাৎ সময়ের সাথে কি পরিমাণ উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে তা। এখন প্রশ্ন আসে একটু অন্যভাবে। মনে করো এরকম একটা বিক্রিয়া দেয়া আছে, এখান থেকে আমি রেট অফ রিঅ্যাকশন কিভাবে পাবো? মনে রাখবে রেট অফ রিঅ্যাকশন হচ্ছে
এগুলো হচ্ছে বিক্রিয়ক, সুতরাং তাদের ঘনমাত্রা হ্রাস পাবে। এগুলো হচ্ছে উৎপাদ, সুতরাং তাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। সুতরাং আমি যে জিনিসটি লিখব সেটি হচ্ছে এর ঘনমাত্রা হ্রাসের হার, যেহেতু হ্রাস তাই মাইনাস দেখাচ্ছি, এবং এর সাথে জাস্ট যেই কাজটি করতে হবে তা হচ্ছে তার সহগ দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ -1/a ইন্টু dA dt, অর্থাৎ -1/a dA dt। ঠিক একইভাবে যেহেতু বি একটি বিক্রিয়ক, সুতরাং তার ঘনমাত্রা হ্রাস পাবে তাই মাইনাস দিয়ে দিলাম, dB dt, অর্থাৎ তার হ্রাসের হার আমরা তার সহগ অর্থাৎ বি দ্বারা ভাগ করব। ঠিক একইভাবে আমরা পরের দুইটিও করব, অর্থাৎ এম এর ঘনমাত্রা বৃদ্ধির হার, যেহেতু বৃদ্ধি তাই প্লাস দিলাম, এবং তার সহগ দ্বারা ভাগ করব। ঠিক একইভাবে আমরা লিখব +1/n dN dt। সুতরাং এটি হচ্ছে এই বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার বা গতির রেট। আমরা যে কোনো সূত্র দ্বারা এটি করতে পারি। এখন কথা হচ্ছে প্রশ্ন কিভাবে আসে। প্রশ্ন কিভাবে আসে একটু চিন্তা করো। একজন প্রশ্ন করেছো যে মাইনাস বা প্লাস থাকলে কি করব। মনে রাখবে আমাদেরকে বলা থাকে যে এর ঘনমাত্রা হ্রাসের পরিমাণ সেটি হচ্ছে -dA dt। সুতরাং এর ঘনমাত্রা হ্রাসের পরিমাণ যদি 10 হয় তাহলে আমরা যে কাজটি করব -dA dt হচ্ছে 10 ডিভাইডেড বাই তার সহগ এ যদি 2 হয় 2, অর্থাৎ আমি ধরে নিলাম a = 2 এবং -dA dt হচ্ছে 10। অর্থাৎ যখনই বলবে হ্রাসের হার মানেই হচ্ছে -dA dt, যখন বলবে বৃদ্ধির হার তখন +dM dt। সুতরাং জাস্ট আমরা যেই ভ্যালুটি দেওয়া আছে সেই ভ্যালু দ্বারা আমার সহগকে ভাগ করব, আমরা পেয়ে যাব আমাদের উত্তর। আসো আমরা একটি অঙ্কের মাধ্যমে এই বিষয়টি বোঝার চেষ্টা করি। অঙ্কটি হচ্ছে এরকম একটি বিক্রিয়া যেখানে N2O5 বা নাইট্রোজেন পেন্টক্সাইড বিক্রিয়া করছে এবং উৎপন্ন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন। প্রশ্ন হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ঘনমাত্রা 6 সেকেন্ডে 3 × 10⁻³ মোলার বৃদ্ধি পায়। প্রশ্ন হচ্ছে বিক্রিয়ার হার বা গতিবেগ কত। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে খুব তাড়াতাড়ি উত্তরটি জানিয়ে দাও, আর দেরি না করে উত্তরটি জানিয়ে দাও। কোনো ক্যালকুলেটর প্রয়োজন নেই, তোমরা জাস্ট সূত্র বসাবা এবং উত্তরটি করে ফেলবা। আমি তোমাদেরকে জাস্ট একটু হেল্প করি ফর্মুলাটি লিখে, যে এই বিক্রিয়ার জন্য আমরা যদি যে কোনো বিক্রিয়ক বা উৎপাদের বৃদ্ধির হার বা ঘনমাত্রা বৃদ্ধির হার বা ঘনমাত্রা হ্রাসের হার জানতে পাই, তাহলে আমরা রেট বের করতে পারি। কিভাবে? আমরা লিখব d of N2O5 ডিভাইডেড বাই dt, মাইনাস নিব ডিভাইডেড বাই 2, অর্থাৎ তার সহগ, ইকুয়ালস টু d of NO2 ডিভাইডেড বাই dt, প্লাস হবে যেহেতু উৎপাদ তার ঘনমাত্রা বৃদ্ধি পাবে, ডিভাইডেড বাই 4। ঠিক একইভাবে +1/1 d of O2 ডিভাইডেড বাই dt। এখন প্রশ্নে দেয়া আছে 6 সেকেন্ডে এত ঘনমাত্রা বৃদ্ধি পায়, তাহলে 6 সেকেন্ড হচ্ছে আমাদের dt এবং 3 × 10⁻³ মোলার এটি হচ্ছে প্লাস d of NO2। তাহলে আমরা জাস্ট এই ভ্যালুগুলো বসিয়ে দেই, আমরা পেয়ে যাব আমাদের বিক্রিয়ার হার বা গতিবেগ অর্থাৎ রেট। যেমন তোমরা অলরেডি উত্তর করতে শুরু করেছো, আমরা একটু দেখি আমাদের উত্তরগুলো ঠিক হচ্ছে কিনা। আমরা যে কাজটি করব, আমাদের কোন সূত্র ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে এই সূত্র। তাহলে আমরা কি করব, প্লাস বৃদ্ধি পাচ্ছে, রাইট, সুতরাং প্লাস 1/4 d of NO2 অর্থাৎ 3 × 10⁻³ এবং dt হচ্ছে 6 সেকেন্ড। সুতরাং আমরা পেয়ে গেলাম এই জিনিসটি। তাহলে আমরা যদি কাটাকাটি করি এটা হচ্ছে 2, সুতরাং আমরা পাবো আসলে 1.25 × 10⁻⁴ মোল পার লিটার পার সেকেন্ড। এটি হচ্ছে বিক্রিয়ার হার বা গতিবেগের একক। উত্তর হচ্ছে 1.25 × 10⁻⁴ মোল পার লিটার পার সেকেন্ড। আশা করি অলরেডি সবাই উত্তর দেওয়া শুরু করেছো। যাদের যাদের উত্তরটি হয়নি তারা অলরেডি দেখে নাও কিভাবে আমরা অঙ্কগুলো করব। কোনো ক্যালকুলেটর প্রয়োজন নেই। 1/8 হচ্ছে 0.125,
সুতরাং 0.125 ইন্টু 10⁻³ ইজ ইকুয়ালস টু 1.25 10⁻⁴। সুতরাং কোনো ক্যালকুলেটর প্রয়োজন নেই, তোমরা জাস্ট এইভাবে অঙ্কগুলো করবে এবং উত্তর বের করে ফেলবে। তোমরা এই জিনিসটি অবশ্যই খেয়াল রাখবে, আমাদের বিক্রিয়ার হার বা গতিবেগের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড বা অন্য কিছু। যারা যারা উত্তর হয়নি তাদের মন খারাপ করার কোনোই কারণ নেই। তোমরা এই বিষয়টি আমাদের যে কয়দিনে আছে এখনো প্র্যাকটিস করো। যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করে দিবে না, এরকম প্রশ্নই আসবে যেখানে ক্যালকুলেটর ব্যবহার করতে খুব একটা প্রয়োজন হবে না। জাস্ট আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেন আমরা এই সহজ ক্যালকুলেশনগুলো ভুল না করি, অর্থাৎ 1/8 ইকুয়ালস টু যে 0.125, এই বিষয়গুলো আমরা যেন ভুল না করি। এরপর আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক। আমরা জানি বিক্রিয়ার হার ধ্রুবক এবং তাপমাত্রার মধ্যে একটি সম্পর্ক আছে যা এই সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়, যেখানে কে হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, এ হচ্ছে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং টি হচ্ছে তাপমাত্রা। তোমাদের কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে এই সমীকরণটির নাম কি? তোমরা আমাকে কমেন্ট সেকশনে আবারও কমেন্ট করে জানিয়ে দাও এই সমীকরণটির নাম কি। এই সমীকরণটির নাম কি তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। যে আমরা এই যে সমীকরণটি দেখছি k ইকুয়ালস টু a e⁻−ea/RT, সেই সমীকরণটির নাম কি, এটাকে কি নামে আমরা চিনি, সেই সমীকরণটির নাম তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। অসাধারণ, তোমরা অলরেডি উত্তর করতে। এখন তোমাদের কাছে আমার নেক্সট প্রশ্ন, আরহেনিয়াসের সমীকরণ আমরা দেখলাম, এই সমীকরণ অনুসারে কোন গ্রাফটি সঠিক, অর্থাৎ এ গ্রাফটি কি সঠিক নাকি বি গ্রাফটি সঠিক? তোমরা আবারও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এই দুটি গ্রাফের মধ্যে কোন গ্রাফটি সঠিক, এ নাকি বি, কোন গ্রাফটি আরহেনিয়াসের সমীকরণের জন্য সঠিক। যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে ওয়াই অ্যাক্সিসে কি আছে এবং এক্স অ্যাক্সিসে কি আছে, এগুলো দেখে তোমরা আমাকে জানিয়ে দাও যে কোন গ্রাফটি সঠিক। অলরেডি দেখলাম তোমরা উত্তর করতে শুরু করেছো। মাসুদ রানা, তোমাকে অভিনন্দন। সরি, রিদওয়ান, তুমিও এ উত্তর লিখেছো। যারা যারা বি উত্তর লিখেছো তাদেরটা ভুল, যারা যারা এ উত্তর লিখেছো তাদেরটা সঠিক। কেন এ সঠিক, কেন বি ভুল, আসো আমরা একটু দেখার চেষ্টা করি। আরহেনিয়াসের সমীকরণ, এখান থেকে আমরা যদি এই সমীকরণটিকে ln নেই তাহলে আমরা পাবো ln k ইকুয়ালস টু ln a সরি মাইনাস ea/r ইন্টু 1/t। তাহলে আমরা যদি এই সমীকরণটিকে একটু অন্যভাবে সাজাই, ln k ইকুয়ালস টু মাইনাস ea/r ইন্টু 1/t প্লাস ln a। এখন একটু চিন্তা করো, ln k হচ্ছে এখানকার আমাদের y, 1/t হচ্ছে আমাদের এখানকার x, ea/r এটি হচ্ছে আমাদের ধ্রুবক m এবং ln a সেটি একটি ধ্রুবক c। তাহলে আমরা কি পাচ্ছি, y ইকুয়ালস টু mx প্লাস c। সো আমরা জানি এটি একটি y অক্ষকে ছেদকারী সমীকরণ। কিন্তু একটু চিন্তা করো, এখানে m এর মানটা কি, m এর মানটা হচ্ছে ঋণাত্মক। এবং আমি প্রিভিয়াস একটি লাইভ ক্লাসে বলেছিলাম যখন ঢাল যখন ঋণাত্মক হয় তখন সেটি বাম দিকে হেলে থাকে, এবং ঢাল যদি ধনাত্মক হয় তাহলে সেটি ডান দিকে হেলে থাকে। অর্থাৎ m যদি ঋণাত্মক হয় সেটি এইরকম হয়, বাম দিকে হেলে থাকে, এবং m যদি ধনাত্মক হয় তাহলে সেই গ্রাফটি ডান দিকে হেলে থাকে। সুতরাং যেহেতু এই ক্ষেত্রে আমাদের m ঋণাত্মক, সুতরাং আমাদের এই গ্রাফটি সত্য, অর্থাৎ আমার রেখাটি বাম দিকে হেলে থাকবে। সুতরাং আমাদের এ সঠিক, বি ভুল। সুতরাং যাদের এখনো এই বিষয়টি জানা নেই তারা এখনই জেনে নাও যে m এর মান যখনই ঋণাত্মক হবে তখনই আমাদের গ্রাফটি বাম দিকে হেলে থাকবে এবং গ্রাফটি হবে এইরকম। আর m এর মান বা ঢালের মান যদি ধনাত্মক হয় তাহলে আমাদের গ্রাফ হবে এইরকম। সুতরাং ডেফিনেটলি যেহেতু এই ক্ষেত্রে আমাদের ঢালের মান ঋণাত্মক, সুতরাং আমাদের
এ গ্রাফটি সঠিক, বি গ্রাফটি ভুল। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ। সুতরাং এই হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ এবং সেখান থেকে কিভাবে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমি বারবার চেষ্টা করছি তোমাদেরকে এই বিষয়টি বোঝাতে যে কিভাবে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তা বোঝাতে। আশা করি যারা এখনো বুঝুনি তারা বুঝতে পেরেছ। একজন প্রশ্ন করেছো ই এ এটি কি নেগেটিভ হওয়া পসিবল কিনা। ই এ হচ্ছে সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি হচ্ছে অতিরিক্ত যে পরিমাণ এনার্জি ব্যবহার করে বা অর্জন করে কোনো একটি বিক্রিয়ক বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে। সুতরাং ই এর মান কখনোই ঋণাত্মক হতে পারে না, ই এর মান সবসময় ধনাত্মক হবে। সুতরাং কখনোই ই এর মান ঋণাত্মক হতে পারে না, সবসময় ই এর মান ধনাত্মক হবে। আলটিমেটলি মাইনাস ই এ বাই আর সবসময় ঋণাত্মক হবে। সুতরাং আমাদের গ্রাফটি সবসময় এক্ষেত্রে এরকম হবে। সুতরাং আশা করি যারা এই বিষয়টি এখনো বুঝো না তারা এখন ক্লিয়ার হতে পেরেছ যে আমাদের এই ধরনের গ্রাফটি অবশ্যই এইরকম হবে। এখন আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে সাম্যাবস্থা, উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা। আমরা অলরেডি অনেক আলোচনা করেছি, এখন আমরা চলে আসব উভমুখী বিক্রিয়ার যে সাম্যাবস্থা। উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থার উপর দুই ধরনের প্রভাব আছে। একটি হচ্ছে সাম্যের অবস্থানের উপর, একটি হচ্ছে সাম্যের অবস্থানের উপর, আরেকটি হচ্ছে সাম্য ধ্রুবক অর্থাৎ কেপি কেসি এগুলোর ভ্যালুর উপর। দেখা যায় তাপমাত্রা পরিবর্তন হলে কেপি কেসির মানও কিন্তু পরিবর্তিত হয়ে যায়, এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং তোমাদের কাছে আমার প্রশ্ন যে আমরা জানি কেপি কেসির মান যে তাপমাত্রার সাথে চেঞ্জ হয় তার জন্য একটি বিক্রিয়া আছে, বিক্রিয়াটি হচ্ছে log k equals to minus del h by 2.303 RT plus constant। তোমাদের কাছে আমার প্রশ্ন, এই সমীকরণটির নাম কি? অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম আরহেনিয়াসের সমীকরণ, এই সমীকরণটির নাম কি? তোমরা আমাকে এখনই কমেন্ট সেকশনে কমেন্ট করে বুঝিয়ে বলে দাও যে এই যে সমীকরণ দেখলাম যেখানে আমরা সাম্য ধ্রুবকের সাথে তাপমাত্রার সম্পর্ক স্থাপন করছি, এই সমীকরণটির নাম কি? অর্থাৎ এই সমীকরণকে আমরা কি নামে চিনি? তোমরা আমাকে আবারও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। আশা করি তোমরা অলরেডি উত্তর করতে শুরু করেছো। আফাফ ইসলাম, তোমাকে অভিনন্দন। এখনো আমরা কিন্তু অনেকেই জানি না, আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ফুয়াদ, তুমি সঠিক উত্তর দিয়েছো। রুসাব সারমুন, তুমিও সঠিক উত্তর দিয়েছো যে এই সমীকরণটির নাম হচ্ছে ভ্যান হফের সমীকরণ, এবং এই সমীকরণ হিসেবে আমরা তাপমাত্রার সাথে সাম্য ধ্রুবক কে সম্পর্ক স্থাপন করতে পারি। সুতরাং আমরা যেন এই বিষয়গুলো খেয়াল রাখি। এটি হচ্ছে ভ্যান হফের সমীকরণ। আগে যেটি দেখেছিলাম আরহেনিয়াসের সমীকরণ। এই বিষয়গুলো বলছি এই কারণে, কারণ অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে নিচের কোনটি ভ্যান হফের সমীকরণ বা নিচের কোনটি আরহেনিয়াসের সমীকরণ। আমরা যেন ভর্তি পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে প্রশ্নের উত্তর করতে পারি, আমাদের যেন এই বিষয়গুলো ভুল না হয়। সুতরাং এই বিষয়টি আমরা মনে রাখবো। এই সমীকরণটি হচ্ছে ভ্যান হফের সমীকরণ। এখন আমরা আমাদের নেক্সট সেকশনে চলে যাই, সেটি হচ্ছে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব। আবারও খুবই গুরুত্বপূর্ণ আরেকটি টপিক, সেটি হচ্ছে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব। আমি তোমাদেরকে কিছু বিক্রিয়া দিব, আমাকে তোমার বলতে হবে যে চাপ বাড়ালে সাম্যের অবস্থান ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে যে বাম দিকে যাবে নাকি ডান দিকে যাবে সাম্যের অবস্থান। প্রথম বিক্রিয়া, PCl3 প্লাস Cl2 গ্যাস এবং গ্যাস, তারা উৎপন্ন করছে PCl5 গ্যাস। আমাকে বলতে হবে যদি আমি চাপ
বাড়িয়ে দেই তাহলে সাম্যের অবস্থান কি ডানে যাবে নাকি বামে যাবে? তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে উত্তর কি ডানে যাবে নাকি বামে যাবে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে যদি আমি চাপ বাড়াই, অর্থাৎ এই বিক্রিয়ার সাম্যাবস্থায় আমি যদি চাপ বাড়াই তাহলে কি ডানে যাবে নাকি বামে যাবে? এখনো কিন্তু অনেকের ভুল হচ্ছে, যাদের সঠিক হচ্ছে আমদাদ, সাদিকা, তোমরা অলরেডি সঠিক উত্তর দেওয়া শুরু করেছো যে আমরা যদি চাপ বাড়াই তাহলে কিন্তু বিক্রিয়াটি ডানে যাবে। কারণ কি? কারণ এখানে হচ্ছে 2 আয়তন গ্যাস, এখানে 1 আয়তন গ্যাস, যখনই চাপ বাড়ানো হবে তখন সাম্যের অবস্থান এমন দিকে যাবে যেন আয়তন কম হয়, এখানে 2 এখানে 1, যেন এই চাপ বাড়ানোর ফলাফলটা প্রশমিত হয়। অর্থাৎ চাপ বাড়ালাম, আয়তন কমে গেল, চাপ বাড়ানোর ফলাফল প্রশমিত। সুতরাং এই অবস্থায় সাম্যের অবস্থান কিন্তু ডানে যাবে। 2 নাম্বার আমার প্রশ্ন, বিক্রিয়াটি যদি এরকম হয় তাহলে কি হবে? অর্থাৎ সাম্যাবস্থা কি ডানে যাবে নাকি বামে যাবে নাকি কোনো কিছুই হবে না, ডানেও যাবে না বামেও যাবে না? তোমরা আমাকে আবারও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে 2 নাম্বার। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করার সময় তোমরা নাম্বারটা দিয়ে নিও যে 2 নাম্বার এর উত্তরটা কি হবে, সাম্যের অবস্থান কি ডানে যাবে বামে যাবে নাকি স্থির থাকবে? অসাধারণ আফাফ, সাদিকা, তোমরা আবারও সঠিক উত্তর দিচ্ছ। যেহেতু এখানে 1 মোল এবং এখানে 1 মোল 2 মোল এবং উৎপাদও 2 মোল, সুতরাং এই ক্ষেত্রে আমাদের সাম্যের অবস্থানের কোনো পরিবর্তন হবে না, সুতরাং তারা স্থির থাকবে, সাম্যের অবস্থান কোনো পরিবর্তন হবে না, সুতরাং এই ক্ষেত্রে তাদের উপর চাপের কোনো প্রভাব নাই। 3 নাম্বার, ক্যালসিয়াম কার্বনেট হুইচ ইজ সলিড, তাকে আমি একটি বদ্ধ পাত্রে বিক্রিয়া করাচ্ছি, উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস কার্বন ডাই অক্সাইড হুইচ ইজ গ্যাস। তোমাদের কাছে আমার প্রশ্ন, এই বিক্রিয়ার সাম্যের অবস্থানের উপর অর্থাৎ সাম্যাবস্থায় আদৌ কি চাপের প্রভাব আছে কি নেই? তোমরা আমাকে ইয়েস অর নো লিখে আবারও উত্তর জানাও যে এই বিক্রিয়ার সাম্যের অবস্থানের উপর কোনো চাপের প্রভাব আছে কি নেই। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে উত্তরটি জানিয়ে দাও ইয়েস অর নো জানিয়ে যে এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের কোনো প্রভাব আছে কি না। যদি না থাকে তাহলে কি হবে, যদি থাকে তাহলে ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে? অলরেডি অনেকে বলছো নাথিং, অর্থাৎ কোনো ইফেক্ট নেই, অনেকে বলছো বামে যাবে। এবার আসো আমরা সঠিক উত্তরটি একটু জানার চেষ্টা করি। প্রথমত একটু চিন্তা করো, আমরা যখনই চিন্তা করব সাম্যাবস্থার উপর চাপের প্রভাব, আমরা দেখব গ্যাসীয় বিক্রিয়ক বা উৎপাদ কতটুকু আছে। এখানে গ্যাসীয় উৎপাদ নাই, অর্থাৎ 0, কিন্তু বিক্রিয়কে কোনো গ্যাসীয় উপাদান নাই, অর্থাৎ 0 মোল, কিন্তু উৎপাদে কিন্তু 1 মোল আছে। সুতরাং যখনই আমরা দেখব বিক্রিয়ক এবং উৎপাদে গ্যাসীয় মোল সংখ্যার পার্থক্য আছে, তখনই তার সাম্যাবস্থার উপর অবশ্যই চাপের প্রভাব থাকবে। সুতরাং আমাদের উত্তর হবে ইয়েস, এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব আছে। কেন? কারণ হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদে গ্যাসীয় মোল সংখ্যার পার্থক্য আছে, বিক্রিয়কে গ্যাসীয় মোল সংখ্যা নেই কিন্তু উৎপাদে কিন্তু 1 মোল আছে। সুতরাং অবশ্যই যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদে গ্যাসীয় মোল সংখ্যার পার্থক্য আছে, সুতরাং অবশ্যই এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব থাকে। আমরা কিন্তু অনেকেই এই জিনিসটি ভুল করি, আমরা জাস্ট সলিড দেখেই আমরা উত্তরটি অনেকে না দিয়ে ফেলেছি, কিন্তু এই না দেওয়ার ফলে কিন্তু আমাদের উত্তরটি অত্যন্ত সহজ প্রশ্নের উত্তরটি কিন্তু ভুল হয়ে গিয়েছে। আমাদের উত্তর হবে ইয়েস, এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর অবশ্যই চাপের প্রভাব আছে। এবং আমি যদি চাপ বাড়াই তাহলে কি হবে, অবশ্যই বিক্রিয়াটি বাম দিকে সরে আসবে, অর্থাৎ আয়তনটি কমে যাবে, চাপ বাড়ানোর ফলাফল আবারও প্রশমিত হবে। সুতরাং উত্তর হচ্ছে ইয়েস, এই বিক্রিয়ার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব আছে এবং চাপ বাড়ালে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম দিকে চলে আসবে। সুতরাং আশা করি যাদের ভুল হয়েছে তারা অলরেডি বিষয়টি বুঝতে পেরেছো এবং আশা করি এর পরবর্তী সময়ে এরকম সহজ প্রশ্ন আসলে আমাদের ভুল হবে না। মনে রেখো, ভর্তি পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নই আসে, এর চেয়ে কিন্তু কঠিন প্রশ্ন আসে না, কিন্তু আমাদের এই কিছু ইনফরমেশন গ্যাপ থাকার কারণে আমরা কিন্তু ইয়েস এর জায়গায় নো দিয়ে আসি, ফলে আমাদের উত্তরটি ভুল হয়ে যায়
এবং আমাদের মার্ক আলটিমেটলি -1.25 হয়ে যায়। এক হচ্ছে এমনিতেই ভুলের জন্য গেল, আবার নেগেটিভ মার্কিংয়ের জন্য 0.25ও গেল। সুতরাং আমরা যেন -1.25 না করি, আমরা যেন +1 করতে পারি। এরপর আমাদের কেপি এবং কেসি নিয়ে আলোচনা। কেপি এবং কেসি তোমরা সবাই জানো, কেপি হচ্ছে স্থির চাপে সাম্যধ্রুবক, চাপে সাম্যধ্রুবক এবং আংশিক চাপে সাম্যধ্রুবক, এবং কেসি হচ্ছে মোলার ঘনমাত্রায় সাম্যধ্রুবক। তাদের মধ্যকার সম্পর্ক হচ্ছে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। এবার আমরা যদি একটু তাকাই, আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে এখন সেটি হচ্ছে কেপি এবং কেসি এর একক কি, তাদের একক কি, এবং ডেল এন কি। মনে রাখবে কেপি এর একক হচ্ছে এটিএম অর্থাৎ চাপের একক টু দি পাওয়ার ডেল এন, এবং কেসি এর একক হচ্ছে ঘনমাত্রার একক মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। আমি আবার বলছি, কেপি এর একক হচ্ছে চাপের একক টু দি পাওয়ার ডেল এন, এবং কেসি এর একক হচ্ছে ঘনমাত্রার একক অর্থাৎ মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। এখন একটু চিন্তা করো, এই অবস্থায় আমরা কি করব? আমাদেরকে ডেল এন জানলে কিন্তু কেপি কেসি এর একক জানা হয়ে যায়। যেমন তোমাদের যদি প্রশ্ন আসে, এরকম একটি বিক্রিয়া দেয়া আছে, এই বিক্রিয়ায় কেপি এর একক কি, কেসি এর একক কি, আমরা কিভাবে বের করব? রাইট, আমরা কিভাবে বের করব? সো আমরা যদি ডেল এন জানতে পারি তাহলে আমাদের উত্তর হয়ে যায়। মনে রাখতে হবে, যখন আমরা কেপি এর জন্য ডেল এন বের করতে যাব তখন শুধুমাত্র এবং শুধুমাত্র গ্যাসীয় উপাদানগুলোই আমাদেরকে আনতে হবে। অর্থাৎ গ্যাসীয় উপাদানগুলো কি আমাদেরকে নিতে হবে ডেল এন এর ক্যালকুলেশনের সময়, কারণ শুধুমাত্র গ্যাসের উপরই কেপি এর প্রভাব খাটে। ঠিক একইভাবে আমরা যখন কেসি এর জন্য ডেল এন গণনা করব তখন আমাদেরকে দুইটি বিষয় নিতে হবে, একটি হচ্ছে গ্যাসীয় উপাদান, আরেকটি হচ্ছে জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ অর্থাৎ অ্যাকুয়াস সলিউশন। সুতরাং যেখানে গ্যাস থাকবে, অ্যাকুয়াস সলিউশন থাকবে, সেই ক্ষেত্রে আমি কেসি এর জন্য ডেল এন গণনা করব, এবং যেসব ক্ষেত্রে শুধুমাত্র গ্যাস থাকবে সেসব ক্ষেত্রে আমরা কেপি গণনা করব। আমি যদি একটা এক্সাম্পল দেই, তোমরা একটু খেয়াল করো। এই ক্ষেত্রে আমরা একটু আগে একটা বিক্রিয়া দেখেছিলাম। আমরা যদি একটা বিক্রিয়া নেই যে এ অ্যাকুয়াস প্লাস 2B গ্যাস, তারা বিক্রিয়া করছে এবং উৎপন্ন করছে 4C which is গ্যাস। এই ক্ষেত্রে কেপি এবং কেসি এর একক কি হবে? আমরা যদি কেপি এর জন্য ডেল এন গণনা করি তাহলে ডেল এন কি হবে? তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে যদি আমরা কেপি এর জন্য ডেল এন গণনা করি তাহলে ডেল এন ইকুয়ালস টু কত হবে। তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে কেপি এর জন্য ডেল এন ইকুয়ালস টু কত হবে। অলরেডি অনেকে উত্তর করতে শুরু করেছো। আবিদ, শাকিল ভুল উত্তর করেছো। রুসাব সারমন, তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো। আমরা জানি কেপি এর জন্য শুধুমাত্র আমরা গ্যাসকে ট্রিট করব, সুতরাং এই ক্ষেত্রে শুধুমাত্র এই উৎপাদ এবং এই উৎপাদ আমার ডেল এন এর গণনায় আসবে। সুতরাং আমার উত্তর হবে 4 - 2 = 2। সুতরাং আমাদের এই ক্ষেত্রে কেপি এর একক হবে এটিএম টু দি পাওয়ার 2 অর্থাৎ এটিএম স্কয়ার। আমরা যদি কেসি এর একক বের করতে চাই তখন কি হবে? তখন আমাদের গ্যাসও থাকবে, অ্যাকুয়াস সলিউশনও থাকবে। সুতরাং এই ক্ষেত্রে ডেল এন গণনার সময় আমাদের যা হবে সেটা হচ্ছে 4 - 3 = 1। সুতরাং কেসি এর একক হবে মোল পার লিটার টু দি পাওয়ার 1 অর্থাৎ মোল পার লিটার। সুতরাং আশা করি সবাই বুঝতে পেরেছো যে কিভাবে আমরা কোনো একটা বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর একক গণনা করব বা একক বের করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে তোমরা এই বিষয়টির উত্তর দাও। আমার বিক্রিয়াটি লেখা আছে এবং কেপি কেসি এর রাশিমালাও লেখা আছে। এরকম বিক্রিয়ার ক্ষেত্রে
কেপি এর একক কত হবে এবং কেসি এর একক কত হবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। একজন প্রশ্ন করেছো যে এই উত্তর করার সময় আমি 3 কোত্থেকে পেয়েছি। একটু আগে আমি বলেছি কেসি এর একক গণনার সময় আমার গ্যাসও কাউন্টেড হবে এবং অ্যাকুয়াস সলিউশনও কাউন্টেড হবে। চিন্তা করো, ডেল এন আমরা কি জানি, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 4, কিন্তু বিক্রিয়কের মোল সংখ্যা হচ্ছে 1 + 2 অর্থাৎ 3। সুতরাং আমি এই জন্য উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোল সংখ্যা বাদ দিয়েছি, পেয়ে গিয়েছি 1। সুতরাং যে প্রশ্ন করেছো যে 3 কোত্থেকে পেলাম, আশা করি বুঝতে পেরেছো। সেটি হচ্ছে এই যে অ্যাকুয়াস সলিউশন এবং গ্যাস উভয়ের মোল সংখ্যার যোগফল 3। অলরেডি সবাই সঠিক উত্তর দিতে শুরু করেছো যে এই ক্ষেত্রে কেপি এর একক হবে (10⁻²) এবং এর উত্তর হবে মোল পার লিটার (10⁻²) বা লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার। এটি কারণ কি, এই ক্ষেত্রে আমার ডেল এন হচ্ছে 2 - 4 = -2। সুতরাং এভাবে আমরা যে কোনো বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর একক গণনা করতে পারি। খুবই সহজ প্রশ্ন, কিন্তু পরীক্ষায় কিন্তু অনেক আসে। সুতরাং আবারও এই বিষয়গুলোর জন্য আমাদের ভুল না হয়। আমরা চলে যাব, আমরা এবার সামনের দিকে আরো আগাচ্ছি। আমরা চলে যাব আমাদের পরের সেকশনে, সেটি হচ্ছে অ্যাসিড বেস। আমরা অ্যাসিড বেস নিয়ে আলোচনা করব। অ্যাসিড অ্যান্ড বেস, অ্যাসিড বেস নিয়ে আমাদের কিছুদিন আগে একটা লাইভ ক্লাস হয়েছে। সুতরাং আসো তোমাদের একটু যাচাই করি তোমরা কি শিখেছো বা শিখোনি, তা আমরা একটু যাচাই করি। প্রথম প্রশ্ন হচ্ছে H2PO2- এর অনুবন্ধী ক্ষারক কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 0.4% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচ কত। তোমরা আমাকে এই দুইটির উত্তর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। প্রথম উত্তরটি আগে আমাকে জানিয়ে দাও যে H2PO2- এর অনুবন্ধী ক্ষারক কি। অলরেডি অনেকে আনসার করতে শুরু করেছো। আসো আমরা একটু দেখে নেই আসলে কি উত্তর হবে। অনেকে বেশিরভাগই যে বিষয়টি উত্তর করেছো তা হচ্ছে আমাদের নর্মালি আমরা যেটা জানি অনুবন্ধী ক্ষারক বের করার সময় আমরা জাস্ট প্রোটন বাদ দিয়ে দিই, আমরা পেয়ে যাই আমাদের অনুবন্ধী ক্ষারক। সুতরাং অনেকেই যে বিষয়টি উত্তরে লিখেছো তা হচ্ছে HPO2 এই উত্তরটি। যারা যারা এই উত্তরটি লিখেছো সবাই বড় করে একটা গোল দাগ দাও এবং কেটে দাও। আমাদের উত্তরটি ভুল হয়েছে। আমরা আসো একটু দেখার চেষ্টা করি কেন আমাদের উত্তরটি ভুল হয়েছে। এই বিষয়টি বোঝার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অ্যাসিডের গাঠনিক সংকেত জানতে হবে। এই হচ্ছে আমাদের H3PO2 যে অ্যাসিড তার স্ট্রাকচার। আমরা এই ক্ষেত্রে দেখতে পাই শুধুমাত্র এই হাইড্রোজেনটি অক্সিজেনের সাথে যুক্ত আছে। সুতরাং এই বন্ধনটি ভাঙতে পারে এবং প্রোটন সে দেয়, উৎপন্ন করে H2PO2-, অর্থাৎ যেটি প্রশ্নে দেয়া হয়েছে তা। অর্থাৎ H2PO2- এর ক্ষেত্রে কিন্তু কোনো প্রোটন আর বাকি থাকে না। তাহলে একটু চিন্তা করো, এই হচ্ছে আমাদের আয়ন H2PO2-। এই H2PO2- এখান থেকে সে কি আর কোনো প্রোটন দিতে পারবে? দুইটি যে হাইড্রোজেন দুইটি ফসফরাসের সাথে যুক্ত, ফলে কোনো হাইড্রোজেন বন্ধনই ভাঙতে পারবে না, অর্থাৎ কোনো বন্ধনই ভাঙবে না। সুতরাং এই ক্ষেত্রে H2PO2- সে আর কোনো ধরনের প্রোটন দিতে পারবে না। সুতরাং উত্তর হচ্ছে H2PO2 এর কোনো অনুবন্ধী ক্ষারক নেই। সুতরাং আমাদের উত্তর হচ্ছে এই ক্ষেত্রে কোনো অনুবন্ধী ক্ষারক নেই। যারা এখনো বুঝুনি বিষয়টি তারা ভালো করে দেখে নাও যে এই হচ্ছে আমাদের অ্যাসিড ছিল
প্রোটন চলে গিয়েছে, তৈরি হয়েছে আমাদের H2PO2 মাইনাস এই আয়নটি, কিন্তু এই আয়নটি কোনো প্রোটন দিতে পারবে না, কারণ তারা ফসফরাসের সাথে যুক্ত, যার ইলেকট্রোনেগেটিভিটি 2.1, হাইড্রোজেনেরও 2.1, ফলে এই বন্ধন কিন্তু ভাঙতে পারবে না। সুতরাং এটি কোনো প্রোটন দিতে পারবে না, সুতরাং তার অনুবন্ধী ক্ষারক নেই। উত্তর তাহলে হচ্ছে HPO2 মাইনাস, এটি উত্তর হবে না। এই ক্ষেত্রে H2PO2 মাইনাস এর কোনো অনুবন্ধী ক্ষারক নেই। অনুবন্ধী ক্ষারক খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আমাদের ভর্তি পরীক্ষার জন্য। আশা করি বুঝতে পেরেছো কোন ধরনের প্রশ্ন আসবে। ডেফিনেটলি খুব সহজ প্রশ্ন আসবে না যে সালফিউরিক অ্যাসিড এর অনুবন্ধী ক্ষারক কি, এরকম প্রশ্ন নিশ্চয়ই আসবে না। সুতরাং তোমরা গাঠনিক সংকেত ভালো করে বোঝার চেষ্টা করবে যেন আমরা এই সহজ প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। এগুলো হচ্ছে সহজ বা টেকনিক্যাল প্রশ্ন, যেগুলো আমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে। সুতরাং এই বিষয়গুলো যেন আমাদের খেয়াল থাকে। 2 নম্বর প্রশ্ন, 0.4% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচ কত? তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে 0.4% W/V সোডিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচ কত। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে উত্তরটি জানিয়ে দাও। অলরেডি উত্তর করতে শুরু করেছো স্বপ্নময় বালক, তোমাকে অভিনন্দন, তুমি সঠিক উত্তর দিয়েছো। এই ক্ষেত্রে আমার পিএইচ বের করতে হলে সবার আগে যে বিষয়টা বের করতে হবে সেটি হচ্ছে 0.4% সোডিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা কত। অলরেডি আমরা এই বিষয়টি বের করে এসেছি যে এই ক্ষেত্রে ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। সুতরাং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। তাহলে এখান থেকে আমরা পিওএইচ পাবো 1। আমরা জানি পিওএইচ এবং পিএইচ তারা হচ্ছে 14। তাহলে পিওএইচ যদি 1 হয় তাহলে পিএইচ কত হবে? পিএইচ হবে 13। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 13। তোমার উত্তর দেখে খুবই ভালো লাগছে। আগের দিন যখন আমরা অঙ্কগুলো করেছিলাম তখন আমরা পিএইচ এবং পিওএইচ এর মধ্যে মিলিয়ে ফেলেছিলাম, ফলে আমরা উত্তর ভুল করতাম, কিন্তু এখন আমরা সবাই উত্তরটি জানি। সেটি হচ্ছে পিএইচ হচ্ছে 13। 3 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে একটি দুর্বল অ্যাসিড দেয়া আছে যার ঘনমাত্রা 0.1 মোলার, পিওএইচ চাওয়া হয়েছে। আমরা জানি দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডের ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে √Ka/C। কে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, সি হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই আমরা পেয়ে যাব 1 × 10⁻³ সুতরাং আমরা পেয়ে গেলাম প্রোটনের ঘনমাত্রা 1 × 10⁻³ মোলার। সুতরাং আমরা পেয়ে যাব পিএইচ হচ্ছে 3, পিওএইচ হচ্ছে কত হবে? 11। সুতরাং আমরা এইভাবে যে কোনো অ্যাসিড বা ক্ষারের পিএইচ বা পিওএইচ বের করতে পারি এবং অনুবন্ধী ক্ষারক বের করতে পারি। সুতরাং সবাই এই বিষয়গুলো খেয়াল রাখবে। খুবই সহজ প্রশ্ন, কিন্তু আমাদের ভর্তি পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমরা একটু চিন্তা করো, তোমরা মনে করো যে এই অঙ্কগুলো করার জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে। ভুল। এমন প্রশ্নই কিন্তু আমি নিজেও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি যেগুলো করতে কোনো ক্যালকুলেটরই লাগবে না, কারণ √10⁻⁶ = 10⁻³ সুতরাং এটা বের করার জন্য কোনো ক্যালকুলেটরই কিন্তু প্রয়োজন হয় না। আবার তোমার প্রোটনের ঘনমাত্রা যদি 10⁻³ হয়, পিএইচ হয় 3, তা তোমরা অলরেডি সবাই জানো, এবং পিএইচ যদি 3 হয় তাহলে পিওএইচ হবে 11, এটাও তোমরা জানো। সুতরাং এ সকল অঙ্ক করার জন্য কোনো ধরনেরই ক্যালকুলেটর প্রয়োজন হয় না। সুতরাং তোমরা নিশ্চিন্তে থাকো, যে প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসবে সেগুলো করার জন্য কোনো ক্যালকুলেটরের প্রয়োজন হবে না। তোমরা এভাবে মুখে মুখেই অঙ্কগুলো করতে পারবে। জাস্ট যেই বিষয়গুলো তোমাদের জানতে হবে তা হচ্ছে এই টেকনিক্যাল বিষয়গুলো, যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তরগুলো করব। আমাদের অলরেডি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি এখন জাস্ট দুইটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে বাফার দ্রবণ, আরেকটি হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। দুইটি বিষয় আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে আজকে আমাদের ক্লাসটি ইতি টানবো। সেটি হচ্ছে বাফার দ্রবণ। বাফার দ্রবণ আবারও আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই হট টপিক। এটি আমাদের প্রতি ভর্তি পরীক্ষায় কম বেশি আসে। তোমরা অলরেডি জানো বাফার দ্রবণ দুই ধরনের, একটি হচ্ছে অম্লীয় বাফার এবং ক্ষারকীয় বাফার। এবং অম্লীয় বাফার আমরা তৈরি করি হচ্ছে একটি দুর্বল অ্যাসিড
এবং তার অনুবন্ধী ক্ষারের লবণের মাধ্যমে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে একটু জানিয়ে দাও একটি ক্ষারকীয় বাফারের এক্সাম্পল, অর্থাৎ একটি ক্ষারকীয় বাফারের এক্সাম্পল তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে ক্ষারকীয় বাফার কোন ধরনের হতে পারে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। বাফার দ্রবণ আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা প্রশ্ন করেন তাদের জন্য খুবই ফেভারিট একটি টপিক। সুতরাং এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা এই বাফার দ্রবণের অঙ্ক করতে পারি। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। অসাধারণ, অলরেডি অনেকে উত্তর করতে শুরু করেছো যে ক্ষারকীয় বাফার। ডেফিনেটলি আমার লাগবে একটি দুর্বল ক্ষারক এবং তার অনুবন্ধী অ্যাসিড অর্থাৎ অ্যামোনিয়াম আয়নের লবণ অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড, এরা হচ্ছে ক্ষারকীয় বাফার তৈরি করতে পারে। আমি তোমাদেরকে বললাম কারা কারা একটি বাফারের মধ্যে থাকে, অ্যাসিড এবং তার অনুবন্ধী ক্ষারের লবণ। কিন্তু আমি অলরেডি তোমাদেরকে কিন্তু বলেছি যে আমরা এই দুটি জিনিস কিভাবে তৈরি করতে পারবো। আমরা তখনই তৈরি করতে পারবো যখন আমরা একটি দুর্বল অ্যাসিডের মধ্যে একটি শক্তিশালী ক্ষার যোগ করব। এই ক্ষার এবং অ্যাসিডের বিক্রিয়ায় এই লবণটি প্রস্তুত হবে, তখন এই অ্যাসিড এবং এই লবণ মিলে তারা বাফার দ্রবণ তৈরি করবে। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, নিচে তিনটি অপশন দেয়া আছে এ বি সি এবং তাদের মোল সংখ্যা দেয়া আছে, অর্থাৎ অ্যাসিডের মোল সংখ্যা এবং ক্ষারের মোল সংখ্যা। প্রশ্ন হচ্ছে কোন ক্ষেত্রে বাফার দ্রবণ প্রস্তুত হবে, অর্থাৎ এ বি সি নিচের কোন ক্ষেত্রে বাফার দ্রবণ প্রস্তুত হবে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে যখন তাদের মোল সংখ্যা সমান হবে তখন কি বাফার দ্রবণ প্রস্তুত হবে, নাকি যখন শক্তিশালী ক্ষারকের মোল সংখ্যা বেশি থাকবে তখন বাফার দ্রবণ প্রস্তুত হবে, নাকি যখন দুর্বল অ্যাসিডের পরিমাণ বেশি থাকবে তখন বাফার দ্রবণ প্রস্তুত হবে। অসাধারণ, অলরেডি সবাই তোমরা সঠিক উত্তর দিতে শুরু করেছো যে আমাদের উত্তর হচ্ছে সি, অর্থাৎ যখন দুর্বল অ্যাসিডের মোল সংখ্যা বেশি থাকবে তখনই বাফার দ্রবণ প্রস্তুত হবে। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে যে তখনই বাফার দ্রবণ প্রস্তুত হবে যখন এই দুর্বল অ্যাসিডটির মোল সংখ্যা বৃদ্ধি থাকবে। কারণ কি? কারণ হচ্ছে এই শক্তিশালী ক্ষার এবং দুর্বল অ্যাসিড মিলে তখন তারা লবণ উৎপন্ন করবে, কিন্তু তখনও দ্রবণে অ্যাসিড কিন্তু অবশিষ্ট থাকবে। সুতরাং অলরেডি অ্যাসিড অবশিষ্ট আছে দ্রবণে আর লবণ প্রস্তুত হলো, তারা দুজন মিলে অম্লীয় বাফার প্রস্তুত করবে। সুতরাং তখনই বাফার দ্রবণ প্রস্তুত হবে যখন দুর্বল অ্যাসিডের মোল সংখ্যা শক্তিশালী ক্ষারকের মোল সংখ্যার চেয়ে বেশি হবে। সুতরাং আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছো যে কোন ক্ষেত্রে বাফার দ্রবণ প্রস্তুত হবে। ঠিক একইভাবে তোমরা ক্ষারকীয় বাফারের ক্ষেত্রেও বিষয়টি বের করতে পারো যে যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর মোল সংখ্যা HCl এর মোল সংখ্যার চেয়ে বেশি হবে তখনই আমার বাফার তৈরি হবে, অর্থাৎ যখন এই ক্ষেত্রে দুর্বল ক্ষারকের মোল সংখ্যা বেশি থাকবে তখনই বাফার দ্রবণ প্রস্তুত হবে। সুতরাং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, জাস্ট আমাদেরকে জানতে হবে যে কোনটি বেশি থাকলে আমাদের বাফার দ্রবণ প্রস্তুত হবে। আসো এবার আমরা একটা অঙ্ক করি এবং অঙ্কের মাধ্যমে এই পর্যন্ত জানার চেষ্টা করি যে এই ক্ষেত্রে দ্রবণের pH কত হবে। আমরা জানি pH ইকুয়ালস টু pKa প্লাস log মোল নাম্বার অফ সল্ট ডিভাইডেড বাই মোল নাম্বার অফ অ্যাসিড। এখন চিন্তা করো, আমি তোমাদেরকে একটি প্রশ্ন দিলাম যে 500 মিলিলিটার 0.3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 400 মিলিলিটার 0.4 মোলার অ্যাসিটিক অ্যাসিড আমি তাদেরকে মিশালাম। প্রথম প্রশ্ন, বাফার দ্রবণ প্রস্তুত হবে? এটি হচ্ছে আমার প্রথম প্রশ্ন। তোমরা ইয়েস অর নো লিখে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে এরকম ক্ষেত্রে যখন আমি এই পরিমাণ অ্যাসিড এবং এই পরিমাণ ক্ষারকের মধ্যে মিশ্রণ ঘটাচ্ছি, বিক্রিয়া ঘটাচ্ছি, তখন কি বাফার দ্রবণ প্রস্তুত হবে কিনা, এটি হচ্ছে আমার প্রথম প্রশ্ন। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে এই ক্ষেত্রে আমার উত্তর কি হবে, ইয়েস অর নো। আমি তোমাদেরকে পিকে ভ্যালুটা বলে দিচ্ছি। এই ক্ষেত্রে
পিকেএ ভ্যালু হচ্ছে 4.74। তাহলে তোমরা অলরেডি তোমরা অনেকেই বলছো নো, অনেকে বলছো ইয়েস। আসো আমরা একটু দেখার চেষ্টা করি উত্তরটা কি হবে। এই ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত? মোল সংখ্যা হচ্ছে আমরা জানি এস টাইমস ভি। এস হচ্ছে 0.3 এবং ভি হচ্ছে 500 মিলিলিটার, কিন্তু মোল সংখ্যা বের করার সময় আমরা বলেছিলাম ভি অবশ্যই হবে লিটারে, সুতরাং 0.5। সুতরাং আমাদের মোল সংখ্যা হচ্ছে 0.15। এবার এই ক্ষেত্রে আমরা দেখি, এই ক্ষেত্রে অ্যাসিডিক অ্যাসিডের মোল সংখ্যা কত? অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 0.4 অর্থাৎ ঘনমাত্রা টাইমস তার আয়তন 0.4 লিটার অর্থাৎ 0.16। তাহলে তোমরাই আমাকে বলো এখানে কি অ্যাসিডের মোল সংখ্যা বেশি নাকি এই শক্তিশালী ক্ষারকের মোল সংখ্যা বেশি? এবং এই ক্ষেত্রে আমার বাফার দ্রবণ প্রস্তুত হবে কিনা? সুতরাং যারা যারা নো বলেছো তারা এবার তোমাদের উত্তরটা কারেক্ট করো যে আসলে কি এই ক্ষেত্রে আমার বাফার দ্রবণ প্রস্তুত হবে কি হবে না। অলরেডি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এখানে অ্যাসিডের মোল সংখ্যা বেশি, ক্ষারকের মোল সংখ্যা কম। একটু আগে আমরা জেনে এসেছি তখনই বাফার দ্রবণ প্রস্তুত হবে যখন অ্যাসিডের মোল সংখ্যা বেশি থাকবে। যেহেতু এই ক্ষেত্রে অ্যাসিডের মোল সংখ্যা বেশি, ডেফিনেটলি আমাদের বাফার দ্রবণ প্রস্তুত হবে। সুতরাং এই ক্ষেত্রে বাফার দ্রবণ কিন্তু প্রস্তুত হবে। ইয়েস, অবশ্যই বাফার দ্রবণ প্রস্তুত হবে। এবার আমাদের উত্তর কি? পিএইচ কত হবে? আমাদের পিকে ভ্যালু দেয়া আছে, পিএইচ কত হবে? চিন্তা করো আমাদের শক্তিশালী ক্ষারকের মোল সংখ্যা হচ্ছে 0.15। তাহলে 0.15 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 0.15 মোল অ্যাসিডিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। সুতরাং উৎপন্ন হবে 0.15 মোল লবণ। সুতরাং আমরা লবণের মোল সংখ্যা পেয়ে গেলাম। তাহলে চিন্তা করো আমরা দেখলাম এই 0.15 মোল ক্ষারক 0.15 মোল এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, উৎপন্ন করবে 0.15 মোল লবণ। তাহলে কত মোল অ্যাসিড অবশিষ্ট থাকবে? তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও কত মোল অ্যাসিড অবশিষ্ট থাকবে, অর্থাৎ অবশিষ্ট অ্যাসিডের মোল সংখ্যা কত হবে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে অবশিষ্ট অ্যাসিডের মোল সংখ্যা কত হবে। অসাধারণ আফাব ইসলাম, তুমি আবারও সঠিক উত্তর দিয়েছো যে আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে অবশিষ্ট অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে 0.16 মাইনাস 0.15 অর্থাৎ 0.01। তাহলে আমরা লবণের মোল সংখ্যা পেয়ে গিয়েছি, অর্থাৎ আমরা দেখলাম পিকে হচ্ছে 4.74 প্লাস লগ অফ সল্টের মোল সংখ্যা 0.15, অ্যাসিডের মোল সংখ্যা 0.01। সুতরাং আমরা দেখতে পেলাম 4.75 প্লাস লগ অফ 0.15 ডিভাইডেড বাই 0.01। আমরা দশমিক উঠিয়ে নিতে পারি, সুতরাং লগ 15। সুতরাং আমরা যদি লগ 15 এর ভ্যালু জানি তাহলে আমরা উত্তরটা বের করে ফেলতে পারি। কোনো ভয় নেই, যেখানে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না এমন ক্যালকুলেশনই থাকবে যেটি করতে তোমার কোনো ক্যালকুলেটর প্রয়োজন হবে না। সুতরাং আমরা যদি পিকে ভ্যালু জানি এবং এইভাবে আমরা খুব সহজেই অঙ্কটি করে ফেলতে পারি যে কোন আমার পিএইচ কত হবে। আমি আরেকবার রিপিট করছি যারা এখনো বুঝিনি তাদের জন্য। আমরা পিকে ভ্যালু বসালাম, আমরা যদি লবণের মোল সংখ্যা এবং অ্যাসিডের মোল সংখ্যা বের করতে পারি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। আমরা দেখলাম লবণের মোল সংখ্যা 0.15, অ্যাসিডের মোল সংখ্যা হচ্ছে এই মোল সংখ্যা থেকে আমরা ওই মোল সংখ্যা বাদ দিলাম, পেয়ে গেলাম 0.01। আমি এবার জাস্ট ক্যালকুলেট করব, পেয়ে যাব আমাদের পিএইচ ভ্যালু। সুতরাং তোমরা দেখলে কত সহজে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি। যেই ক্ষেত্রে আমি বারবার বলছি, যেই ক্ষেত্রে ক্যালকুলেটর দেয়া থাকবে না সেই ক্ষেত্রে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমন অঙ্কই দেয়া থাকবে যে অঙ্ক করার জন্য তোমাদের ক্যালকুলেটরের কোনো প্রয়োজন হবে না। সুতরাং খুব সহজে তোমরা অঙ্কটি তখন করে ফেলতে পারবে। অসাধারণ। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। লাস্ট আমাদের পার্ট হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। আসো ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করে আমাদের ক্লাসটি আজকে শেষ করি। ক্লাসটি অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। আসো আমরা অঙ্কটি
লাস্ট অংশটি শেষ করি। ইলেকট্রোকেমিস্ট্রি আমরা জানি দুই ধরনের কোষ আছে, একটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ, একটি তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষের ক্ষেত্রে আমাদের একটি সূত্র আছে যেটি হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র W=ZIT, যেখানে W হচ্ছে ক্যাথোডে সঞ্চিত বা অ্যানোডে দ্রবীভূত পদার্থের ভর, I হচ্ছে বিদ্যুৎ প্রবাহ এবং T হচ্ছে সময়। এই ক্ষেত্রে জাস্ট Z জানা থাকলেই তোমাদের অঙ্কটি হয়ে যাবে। Z হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, Z হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটি হচ্ছে পারমাণবিক বা আণবিক ভর ডিভাইডেড বাই তার যোজনী। যোজনী না বলে আমরা আরেকটা কথা বলতে পারি, সে যত ইলেকট্রন আদান প্রদান করে বা গ্রহণ করে, ইন্টু 96,500। আসো আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা Z, আমরা যদি জিঙ্কের জন্য Z নেই তাহলে কি হবে? জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত হবে? জিঙ্কের জন্য পারমাণবিক ভর হচ্ছে 65.4। আমরা জানি জিঙ্ক 2+ থেকে 2টি ইলেকট্রন গ্রহণ করে সে জিঙ্ক হিসেবে ক্যাথোডে জমা হয়। সুতরাং এই ক্ষেত্রে সে ইলেকট্রন আদান প্রদান করেছে 2 মোল এবং 96,500। এটি ক্যালকুলেট করলে আমরা যা পাবো তাই হচ্ছে জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z অফ জিঙ্ক। সুতরাং আমরা এইভাবে বের করতে পারি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। প্রশ্নে I এবং T অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং সময় দেওয়া থাকবে, তাহলে আমরা খুব সহজেই এই সূত্র ব্যবহার করে বের করতে পারবো, W=ZI এর সূত্র ব্যবহার করে বের করতে পারবো ক্যাথোডে সঞ্চিত বা অ্যানোডে দ্রবীভূত পদার্থের পরিমাণ। আশা করি সবাই এই বিষয়টি বুঝতে পেরেছো। লাস্ট পার্ট হচ্ছে আমাদের জন্য আবারও খুবই গুরুত্বপূর্ণ তড়িৎ রাসায়নিক কোষের জন্য আমাদের E0 সেল ক্যালকুলেশন। E0 সেল আমরা অলরেডি সূত্র জানি, E0 সেল ইকুয়ালস টু E0 অফ অ্যানোড এর অক্সিডেশন প্লাস E0 ক্যাথোড রিডাকশন। সুতরাং আমরা এই সূত্র ব্যবহার করে যে কোনো সেলের জন্য প্রমাণ অবস্থায়, যেহেতু নট দিয়েছি, প্রমাণ অবস্থায় আমরা বের করতে পারি তাদের সেল পটেনশিয়াল বা E0 সেল। এবার জাস্ট একটু চিন্তা করো, আমি তোমাদেরকে যদি দেই E0 জিঙ্ক 2+ থেকে জিঙ্ক, এটি হচ্ছে -0.76 ভোল্ট, তাহলে এটি হচ্ছে জিঙ্কের বিজারণ বিভব, এটি হচ্ছে জিঙ্কের বিজারণ বিভব। তাহলে এখান থেকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও জিঙ্কের জারণ বিভব কত হবে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও জিঙ্কের জারণ বিভব কত হবে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে জিঙ্কের জারণ বিভব কত হবে। অসাধারণ, তোমরা অলরেডি উত্তর করতে শুরু করেছো। নাফিস, আফাফ ইসলাম, তোমরা অলরেডি উত্তর করতে শুরু করেছো যে আমরা জানি বিজারণ বিভব থেকে যখন আমরা জারণ বিভব নিব আমাদের ভ্যালু সেম থাকবে, শুধুমাত্র চিহ্নটা পরিবর্তিত হয়ে যাবে। সুতরাং জিঙ্কের জারণ বিভব হচ্ছে +0.76। এরকম ভাবে আমরা যে কোনো ক্ষেত্রে বের করতে পারি তাদের বিজারণ বিভব থেকে জারণ বিভব, জারণ বিভব থেকে বিজারণ বিভব। আমরা জাস্ট দেখব সে কি অ্যানোড হিসেবে ব্যবহার হচ্ছে নাকি ক্যাথোড হিসেবে ব্যবহার হচ্ছে। যদি জিঙ্ক অ্যানোড হিসেবে ব্যবহার হয় তাহলে তার জারণ বিভব নিব, যদি ক্যাথোড হিসেবে ব্যবহার হয় তার বিজারণ বিভব নিব। এরকম ভাবে অ্যানোড এবং ক্যাথোডের জারণ বিভব এবং বিজারণ বিভব যোগ করলেই আমরা পেয়ে যাব E0 সেল। যেমন আমরা যদি বলি একটি সেল হচ্ছে এটি, যদি আমার সেল হয় তাহলে আমরা এখান থেকে দেখতে পারি জিঙ্ক হচ্ছে আমার এখানে অ্যানোড এবং কপার হচ্ছে ক্যাথোড। সুতরাং আমরা জিঙ্কের জন্য জারণ বিভব নিব এবং ক্যাথোড কপারের জন্য বিজারণ বিভব নিব। আমরা জানি জিঙ্কের জারণ বিভব এইমাত্রই দেখলাম +0.76 ভোল্ট এবং আমরা জানি কপারের বিজারণ বিভব হচ্ছে 0.34 ভোল্ট
0.34 ভোল্ট। সুতরাং আমরা যোগ করলেই পেয়ে যাই 1.10 ভোল্ট। সুতরাং আমাদের এই ক্ষেত্রে ইনট সেল হচ্ছে 1.10 ভোল্ট। এভাবে আমরা যে কোনো অঙ্কের ক্ষেত্রেই ইনট সেল ইজিলি বের করতে পারি। কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে একটু অন্যভাবে, সেটি হচ্ছে অপ্রমাণ অবস্থা। আমরা এতক্ষণ প্রমাণ অবস্থায় দেখলাম, এবার আমরা দেখব অপ্রমাণ অবস্থায়। এবং আমরা জানি অপ্রমাণ অবস্থার জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করি সেটি হচ্ছে নার্নস্ট ইকুয়েশন। সেটি হচ্ছে নার্নস্ট ইকুয়েশন। আসো আমরা একটু নার্নস্ট ইকুয়েশনটা একটু জাস্ট মনে করার চেষ্টা করি। ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস আর টি ডিভাইডেড বাই এন এফ ln কিউ। আমরা এক এক করে এই বিষয়গুলো একটু জাস্ট বোঝার চেষ্টা করি। ই সেল হচ্ছে ওই অবস্থায় আমার সেল পোটেনশিয়াল কত, অর্থাৎ ই সেল আমার প্রশ্নে চাওয়া হয়েছে। ই নট সেল সেটি আমরা বের করব আমাদের যে ভ্যালুগুলো দেওয়া থাকবে তা থেকে, আর টি ডিভাইডেড বাই এন এফ এবং ln কিউ। এবার আমি তোমাদেরকে সব ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি, এই ক্ষেত্রে অ্যানোড হচ্ছে আমার সেলটি হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, মাঝখানে লবণ সেতু আছে, এবং সিলভার আয়ন থেকে সিলভার, এটি হচ্ছে আমাদের সেল। সো এই ক্ষেত্রে অ্যানোড হচ্ছে জিঙ্ক এবং ক্যাথোড হচ্ছে সিলভার। সুতরাং এই ক্ষেত্রে তোমাকে আরো ভ্যালু দেয়া আছে। জিঙ্কের জারণ বিভব দেয়া আছে 0.76 ভোল্ট এবং সিলভারের বিজারণ বিভব দেয়া আছে 0.80 ভোল্ট। সুতরাং তুমি এখান থেকে ইজিলি ইনট সেল ক্যালকুলেট করতে পারো। এখন আমি জাস্ট ইনট সেল আর টি এন এফ প্রত্যেকটা ভ্যালু যদি বসাই দিতে পারি, আমি ইজিলি পেয়ে যাব আমার ই সেল। এখন আর কি হবে, টি কি হবে, এন এবং এফ কি হবে। এখানে এফ হচ্ছে 96,500 কুলম্ব, টি হচ্ছে 298 কেলভিন। এন কি, হোয়াট ইজ এন? এন হচ্ছে বিক্রিয়ায় তারা যত মোল ইলেকট্রন আদান প্রদান করে। একটু চিন্তা করো, জিঙ্ক 2টা ইলেকট্রন দান করে জিঙ্ক 2+ হয়, এই 2টা ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে 2টা সিলভার আয়ন। সুতরাং তারা উৎপন্ন করে 2টা সিলভার। আমরা যোগ করলে পাই জিঙ্ক প্লাস 2 সিলভার আয়ন ইকুয়ালস টু জিঙ্ক 2+ আয়ন প্লাস 2 সিলভার। এটা হচ্ছে আমাদের অ্যাকুয়াস। সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখলাম তারা 2 মোল ইলেকট্রন আদান প্রদান করে। সুতরাং যত মোল ইলেকট্রন আদান প্রদান করে সেটাই হচ্ছে আমাদের এন এর ভ্যালু 2। আর কি হবে, যেহেতু আমরা সবগুলা ভোল্টে নিচ্ছি, যেটা হচ্ছে একটা এসআই একক, ডেফিনেটলি আর এর ভ্যালু হবে 8.314 জুল পার মোল পার ক্যালভিন। সুতরাং আমরা এফ, টি, এন এবং আর দেখে ফেললাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কিউ। হোয়াট ইজ কিউ? কিউ হচ্ছে এই সমীকরণ থেকে যা আসবে তা। কিউ ইকুয়ালস টু, আমরা যেহেতু পাচ্ছি জিঙ্ক আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার তার সহগ 1 ডিভাইডেড বাই সিলভার আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার তার সহগ 2। সুতরাং আমরা কিউ পেয়ে গেলাম, আর এন টি এফ সবগুলা পেয়ে গেলাম। এই সবগুলা যদি আমরা এখানে বসাই এবং এখান থেকে আমরা ইনট সেল ক্যালকুলেট করি, আমরা পেয়ে যাব আমাদের ই সেল। সুতরাং এই অঙ্কগুলো করার জন্য তোমরা ই সেল আলাদাভাবে বের করবে এবং এই ভ্যালুগুলো আলাদা আলাদাভাবে বের করবে, সূত্রে বসিয়ে দেবে, তোমরা পেয়ে যাবে তোমাদের উত্তর। যারা যারা কিউ বোঝনি তাদেরকে আমি আবার বলছি, কিউকে বলা হয় রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট, অর্থাৎ আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার তার সহগ 1 ডিভাইডেড বাই আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার তার সহগ 2। সুতরাং আমরা পেয়ে গেলাম কিউ, আর এন টি এফ এবং এখান থেকে আমরা পাচ্ছি ইনট সেল। সুতরাং সবগুলো ভ্যালু যদি আমি সূত্রে বসাই তাহলে অপ্রমাণ অবস্থায় আমরা পেয়ে যাব আমাদের ই সেল বা সেল পোটেনশিয়াল। সুতরাং এই হচ্ছে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি। আজকে এর মাধ্যমে আমরা আমাদের শেষ করছি আমাদের রসায়ন লাইভ ক্লাস। আশা করি আমরা আমাদের লাইভ ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের অজানা প্রশ্নগুলোর উত্তর জানাতে পেরেছি। তোমাদের যাদেরই এই
ক্লাসগুলো ভালো লেগেছে, তোমাদের যদি মনে হয় এই ক্লাসগুলো তোমার বন্ধুদেরও উপকারে আসতে পারে, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবে না এবং ডেফিনেটলি তোমরা যা জানো তোমাদের বন্ধুদেরকে জানাতে চেষ্টা করবে। আর তোমাদের পরীক্ষা আগামী শুক্রবার অর্থাৎ 21 তারিখ, তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দাও, সেই কামনা রইল। আর আমাদের আগামী ক্লাস হচ্ছে আগামী কাল অর্থাৎ 16 তারিখ, 16ই অক্টোবর। ক্লাসটি হবে ম্যাথের উপর, ম্যাথমেটিক্স। তোমরা এই ক্লাসটি তোমরা এই ক্লাসটিতে অবশ্যই অ্যাটেন্ড থাকার চেষ্টা করবে। ক্লাসটি অবশ্যই হবে 8 PM এ, অর্থাৎ রাত 8টায়। তোমাদের সামনের ভর্তি পরীক্ষার জন্য অনেক শুভকামনা রইল, অনেক দোয়া রইল। আশা করি তোমরা সবাই নিজেদের স্বপ্নের জায়গায় তোমরা ভর্তি হতে পারবে। জাস্ট কিছুদিন আর পরিশ্রম করো, আশা করি তোমরা সেই স্বপ্নে তোমরা পৌঁছাতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। এর মাধ্যমে আজকে আমরা এই বছরের রসায়ন লাইভ ক্লাস শেষ করছি। তোমাদের সবাই